আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ নাগরিক সংলাপ অনুষ্ঠান থেকে। আপনারা আশা করি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, এবং আপনারা জানেন যে আমরা কয়েকদিন ধরেই বাংলাদেশের যে চলমান বন্যা, সেই বন্যা পরিস্থিতিতে বিশেষ করে কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করছি। গতকাল আমরা আলোচনা করেছি মৎস্য এবং প্রাণী সম্পদ খাতের বিষয়ে। আজকে আমরা আলোচনা করব মূলত ফসল খাত। আমরা আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল করণীয়। এবং আজকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত আছেন, ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা আশা করছি যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন। হয়তো কারিগরি কোনো সমস্যার কারণে এখনো যুক্ত হতে পারেন নাই। আমরা আশা করছি আমাদের সঙ্গে যুক্ত হবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুঈদ। তিনি একজন কৃষিবিদ, আপনারা সকলেই জানেন। তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে দেশের বন্যা পরিস্থিতি এবং এবং বিশেষ করে ফসল খাতের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার কি করছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে সহায়তা করার পরিকল্পনা করছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত হয়েছেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি তাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর জয়নুল আবেদিন আমাদের সঙ্গে আছেন। দর্শক মন্ডলী, আমরা আমাদের এই অতিথিদের নিয়ে আজকের এই আলোচনা সঞ্চালনা করবেন বিসেফ ফাউন্ডেশনের অন্যতম সদস্য, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মাটি ও মানুষ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বরাবরের মতো প্রশ্ন করবেন, মতামত দিবেন, এবং আমরা আশা করি যে আমরা সকলে মিলেই আমাদের এই বন্যার ক্ষতি পুষিয়ে নিতে, বিশেষ করে ফসল খাতের ক্ষতি পুষিয়ে নিতে কি করণীয় সে বিষয়ে একটু অর্থবহ আলোচনা আমরা শুনতে পাবো আজকের আলোচকদের কাছ থেকে। আমরা বিশেষ করে আমন ধানের ক্ষতি থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সব বিষয়ে আজকে আলোচনা হবে বলে আমরা আশা করছি। আমি অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে অনুরোধ করছি আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আতাউর রহমান বিটন, এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির এবং আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিনকে। এবং আমরা অপেক্ষা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল মুঈদের। উনি নিশ্চয়ই যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হবেন। আমি সর্বপ্রথম যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই মৌসুমটি খুবই ঝুঁকিপূর্ণ মৌসুম। কারণ কৃষকরা যখন নাকি ফসল উৎপাদনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন তাদের ফসলটি হয়তো পানিতে ডুবে যায়। অনেকেই ধান লাগিয়েছিলেন উত্তরবঙ্গে, তাদের ধান ডুবে গেছে, অনেকের বীজতলা নষ্ট হয়ে গেছে, অনেকের ফসল হানি হয়েছে, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আবার যাদের যাদের মানে গরু বাছুর বা হাঁস মুরগি যারা পালন করেন তাদেরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল আমরা শুনেছি যে বিশেষ করে পোল্ট্রি ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আর একই সাথে কিন্তু মাছের খামারি পর্যায়ে যাদের মাছ আছে সে মাছেরও কিন্তু ক্ষতি হয়ে গেছে, কারণ ভেসে চলে গেছে। আমরা ফসল খাতের ক্ষতি নিয়ে আজকে কথা বলবো এবং সেক্ষেত্রে করণীয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে ডক্টর শাহজাহান কবির আছেন, আমরা তার কাছ থেকে প্রথমে জানতে চাইবো। আমরা জানি যে এইখানে আমাদের আমন ধানের মৌসুম শুরু হয়ে গেছে, অনেক জায়গায় কৃষক ধান লাগিয়েছিলেন এবং সেই সমস্ত জায়গাগুলোতে মানে সিচুয়েশন গুলো খুব ভালো নাই, বিশেষ করে বন্যা প্রবণ এলাকাগুলোতে। আর একটা কথা, ইতিমধ্যে আমাদের কৃষিমন্ত্রী বলেছেন প্রায় 350 কোটি টাকার ক্ষতি হয়েছে ফসল খাতে, হয়তো এর ভিতরে ধান এবং সবজি এবং অন্যান্য জিনিসগুলো অন্তর্ভুক্ত। আপনারা কিভাবে দেখছেন এই যে ফসল ক্ষেত্রের ক্ষতিটা, বিশেষ করে এই বন্যায়? এমনিতেই করোনা কালে আমরা সংকটে আছি, বন্যার মধ্যে নতুন করে এই উপদ্রব আমাদের কতখানি ঝুঁকির মধ্যে ফেললো? ডক্টর শাহজাহান কবির, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের কিছু জানান। ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর আলোচনা করবার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি ঠিকই বলেছেন যে আমরা ফসল খাত, বিশেষ করে এই মুহূর্তে মাঠে আছে আউশ এবং আমন যাচ্ছে, এই দুইটা সিজনই কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। আউশকেও যদি বলি, আউশ একদিকে খরাতে পড়তে পারে, আবার শেষের দিকে বন্যায় পড়ার সম্ভাবনা থাকে। আমনেও একই অবস্থা, যে আমাদের আমনে দুইটা স্ট্রেস আছে। একটা হলো বন্যা দুই ধরনের, একটা হলো শুরুতে বন্যা এবং ধান লাগানোর পরে বন্যা, সেটা হতে পারে, আবার খরা। এই দুইটা সিচুয়েশনকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে, আপনারা জানেন যে আউশের ক্ষেত্রে যদি বলি, আউশের বেশ এলাকা
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় নিমজ্জিত হয়েছে, সেটার পরিমাণ আমরা যতটুকু এস্টিমেট করেছি সেটা 30,000 হেক্টরের মতো ক্ষতি হয়েছে। যদিও আমাদের এই বছর আউশের এরিয়া আমাদের গত বছরের চেয়ে প্রায় 18% বেশি ছিল। গত বছর আমাদের ছিল 11,30,000 মতো, এই বছর আমাদের 13,36,000 মতো ছিল। সেই ক্ষেত্রে 30,000 হেক্টরের মতো ড্যামেজ হয়েছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের এস্টিমেট বলে। এখন পর্যন্ত আমরা জানি না যে ফলনটা কেমন হবে, যদিও কাটা শুরু হয়েছে, সেটা খুবই প্রায় এখন পর্যন্ত প্রায় 10% মতো হারভেস্ট হয়েছে। সেখানেও ফলন আমরা যে এক্সপেক্টেড ছিল হয়তো একটু কম হতে পারে অতিবৃষ্টির জন্য, সেটা হয়তো হবে, কিন্তু আমাদের প্রত্যাশা হলো কোনোভাবেই আমাদের হয়তো 50,50,000 টনের মতো আমাদের প্রত্যাশা ছিল। সেই ক্ষেত্রে আমাদের যেটা এস্টিমেট আমরা ইতিমধ্যে করেছি, আমরা দুইটা সিচুয়েশন নিয়ে আমরা এস্টিমেট করেছি। একটা হলো যে এখন পর্যন্ত যে বন্যা আছে, এটা আমরা গত 22শে জুলাই পর্যন্ত আমরা হিসাব করেছি যে ক্ষতি হয়েছে, এরপরে যদি বন্যা প্রলং করি সেটা আউশের কোনো ক্ষতি হবে কিনা। সেই ক্ষেত্রে আমরা দেখছি বন্যা প্রলং করেনি সেই অর্থে, আর যে ক্ষতি হয়েছে এর চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে 33 লক্ষ টনের মতো আমাদের আউশের প্রোডাকশন হয়তো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা মনে করব যে গত বছরের চেয়ে আমাদের বেশি হবে। আর আমনের ক্ষেত্রে যদি আমরা আসি, যে আমরা জানেন যে আমন ইতিমধ্যে ট্রান্সপ্লান্টিং শুরু হয়েছে। আমনের যে আমাদের অপটিমাম যে সময়টা, সেইটা আমরা বলি যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, অর্থাৎ পুরো শ্রাবণ মাস আমাদের হলো অপটিমাম সময়। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন এলাকা 31টি এলাকা বিভিন্ন লেভেলে প্লাবিত হয়েছে, কিন্তু আবার কোনো এলাকা হয়তো বন্যা হয়নি, উঁচু জমি সেইগুলা কিন্তু, যেমন রাজশাহীর কথা যদি বলি, আমাদের আজকের খবর হলো মোর দেন 95% তারা বরেন্দ্র এলাকাতে মোর দেন 95% তারা ট্রান্সপ্লান্টিং ইতিমধ্যে সম্পন্ন করেছে, এবং ভালো বৃষ্টি, ভালো আবহাওয়ার জন্য ওইসব এলাকায় কিন্তু ফসল খুব ভালো অবস্থায় আছে। আর অন্য এলাকাগুলোতে বন্যার পানি নামছে, এই মুহূর্তে বন্যার পানি নামার ফলে কৃষকরা এখন পুরা দমে লাগাচ্ছে। সেই ক্ষেত্রে 15ই আগস্ট পর্যন্ত হলো আমাদের অপটিমাম সময়। সেই আরো 9 দিন সময় বাকি আছে, আজকে 6 তারিখ। সেই ক্ষেত্রে কতটুকু কৃষক লাগাতে পারবে তারপরের বিষয়টা, সেই ক্ষেত্রে 15ই আগস্টের পরে আমরা বলছি যে দীর্ঘমেয়াদী যে জাতগুলা এবং মধ্যমেয়াদী যে জাতগুলা, সেই জাতগুলা লাগানো যাবে। সেই ক্ষেত্রে আমাদের স্বল্পমেয়াদী জাতগুলা আমাদের লাগাতে হবে। যেমন আমরা সেই ক্ষেত্রে আমাদের বিধান 33, 57, 62, 71, 75 আর বিনা ধান 16 এবং 17, এই জাতগুলা লাগানো স্বল্পমেয়াদী। আরেকটা জাত আছে, সেটা হলো আমাদের নাভি যে জাতগুলা আছে, ফটোসেনসিটিভ যে জাতগুলা আছে, সেই জাতগুলা আমাদের 15 সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যাবে। সেটা 5 আগস্ট থেকে 15 আগস্ট এটা বীজতলায় এটা বপন করা যাবে, এবং 30 থেকে 40 দিনের চারা সর্বশেষ আমরা বলছি 31শে ভাদ্র বা 15 সেপ্টেম্বর পর্যন্ত রোপণ করা যাবে। আর সেই ক্ষেত্রে যদি জাতগুলা এমন হয় যে সরাসরি বপন করবে, সেই ক্ষেত্রে ভাদ্র মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ বা আগস্টের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত সরাসরি মূল জমিতে, অনেক কৃষক মূল জমিতে সরাসরি বপন করে, সেটা করা যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আমরা একটু পিছনে আছি, তারপরেও আমরা যদি একটা চেষ্টা করছি আমরা সবাই মিলে, কৃষি মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী সহ, কৃষি সচিব সহ, ডিএই সহ, ব্রি সহ, আমরা সবাই চেষ্টা করছি যে একবারে অপটিমাম টাইমে আমরা সর্বোচ্চ আমরা ট্রান্সপ্লান্টিং করার জন্য। তারপরে আমাদের স্বল্পমেয়াদী যে জাতগুলো আছে সেগুলো 25শে আগস্ট পর্যন্ত আমাদের স্বল্পমেয়াদী জাতগুলো রোপণ করা যাবে। তারপরে আমাদের নাভি জাতগুলো। জি জনাব শাহজাহান কবির, আমরা আপনার কাছে পরে আরেকবার আসি, আমরা একসাথে সমালোচনা শেষ করে দেই না। এর মধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত এখানে উপস্থিত আছেন, তার সাথে কথা বলবো। তার আগে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিজেই বলছিলেন, আমাদের প্রণব সাহা প্রশ্ন করেছেন, এবারের আউশের উৎপাদনের লক্ষ্যমাত্রা কি 36 লক্ষ টন ছিল কিনা, নাকি কত ছিল আপনার জানা আছে কিনা, এবং যদি আউশ ক্ষতিগ্রস্ত হয় তাতেও আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, আপনি যদি এই প্রশ্নটির উত্তর দেন, তারপরে আমি আমাদের মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
কাছে যাবো। আচ্ছা, আজকে আমাদের আউটের লক্ষ্যমাত্রা ছিল, আমি ইতিমধ্যে বলছি, 35,50,000 বা 60,000 টনের মতো। সেই ক্ষেত্রে আমাদের যে আমরা গত কয়েকদিন ধরেই এগুলা আমরা এস্টিমেট করছি, সেটাতে আমরা দেখাচ্ছি যে আমাদের যে ক্ষতিটা হলো, আমরা দুইটা সিনারিও ধরে আমরা এস্টিমেট করেছি। একটা হলো যে আমার 22শে নভেম্বর পর্যন্ত যে আমাদের বন্যা ছিল, সেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে 30,000 বা প্লাস মাইনাস 30,000 হেক্টর জমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা একটা, সেটা ধরে আমরা হিসাব করেছি আমাদের 33 লক্ষ প্লাস টন হেক্টর আমাদের এবার আউশ উৎপাদন হবে। আবার আমাদের আরেকটা সিচুয়েশন ছিল বন্যা যদি প্রলং করে, সেই ক্ষেত্রে আমাদের 31 বা 32 লক্ষ টনের মতো হবে। কিন্তু বন্যা যেহেতু সেভাবে প্রলং করেনি, আমরা 33 লক্ষ টনের আশা করছি। তারপরে আমাদের এইখানে আমাদের কিছু ক্ষতি হতে পারে এই আউশের উৎপাদনের ক্ষেত্রে, লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে। আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি নিজে একজন, জি ওয়ালাইকুম, আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন। আপনি কি বলা যায় যে মাঠের ফসল কাটতে গিয়ে, কৃষকের সাথে যুদ্ধ করতে গিয়ে নিজেও অনেকদিন অসুস্থ ছিলেন, এবং আপনি সেই যুদ্ধে জয়ী হয়ে আপনি ফিরে এসেছেন এবং আবার কাজের মধ্যে ডুবে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা আরেকটি যুদ্ধ নিয়ে কথা বলছি, সেই যুদ্ধতেও আপনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাঠ কর্মীদের সাথে। সেক্ষেত্রে আপনার কাছে দিয়েই আমরা আলোচনায় যেতে চাই আমাদের এবারের বন্যা নিয়ে। আমরা কথা প্রসঙ্গে বলছিলাম এবং আলোচনার শুরুতেই বলছিলাম যে করোনার সময় তো আমাদের অনেক রকমের চাপ আমাদের থাকলো, যদিও আমাদের ফসলের ক্ষেত্রে উৎপাদন ছিল, তাকে আমরা ধরে রাখতে পেরেছিলাম। কিন্তু বন্যাটাকে তো আর মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, এবং সেই ক্ষেত্রে তো ফসলের যে ক্ষতিটা, সে ক্ষতিটা তো মানে আসলে অনেক বড়। এবং আমরা জানি যে কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন যে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে, কম বেশি হয়তো আরো কিছু বেশি হতে পারে বা কমও হতে পারে। আমরা ডক্টর শাহজাহান কবিরের কাছ থেকে শুনছিলাম ধানের যে ক্ষয়ক্ষতির চিত্রটি, আর ফসলের ক্ষেত্রে, শাকসবজির ক্ষেত্রে বা অন্য ফসলের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়েছে। আপনাদের কাছে এ পর্যন্ত ক্ষয়ক্ষতির চিত্রটি কেমন আছে? আপনি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা হয়তো পরবর্তী আলোচনায় যেতে পারবো যে তথ্যগুলোর উপর ভিত্তি করে। ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত, আপনার কাছ থেকে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আসলে আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সবার দোয়ায় আমি যে করোনা আক্রান্ত হয়েছিলাম, আল্লাহ আমাকে ফিরে নিয়ে আসছে এবং আমি এখন, আল্লাহ আমাকে খুব সুস্থ রেখেছে এবং আমি আবারও সেই কর্মযজ্ঞে আমি নিযুক্ত হয়েছি এবং আমি খোঁজখবরও রাখছি। তো আমাদের এবারের বন্যাটা দুই ধাপে হচ্ছে। প্রথম ধাপে যেটা, সেটা আমাদের 350 কোটি টাকা ক্ষতি আমরা এস্টিমেট করেছি। আর পরে যেটা ধাপে, এখনো যেটা বন্যার পানি নামেনি, এখনো অনেক জায়গায় জলাবদ্ধতা অবস্থায় আছে, সেই পানিটা নেমে যাওয়ার পরে হয়তো আমরা প্রকৃত এই ধাপে কতটুকু ক্ষতি হলো আমরা সেটা এস্টিমেট করে জানাতে পারবো। সামনের সপ্তাহে হয়তো সেই রিপোর্টটা পারবো। আমাদের মাঠ কর্মীরা মাঠে তারা এটা খোঁজখবর নিয়ে রিপোর্ট করার করছে আর কি, ব্যবস্থা করছে। তো আমাদের এবারে যে ক্ষতিগুলোর মধ্যে আমি মনে করি শুধু ধান না, আমাদের রোপা আমন তো এখন বীজতলা কিছু ক্ষতি হয়েছে, রোপা আমন লাগানো হয়। যেহেতু আর্লি বন্যাটা কিন্তু আমাদের জন্য একটা, মনে করি যে আমাদের ক্ষতি কম হয় আর্লি বন্যায়। আমাদের বেশ করে রোপা আমনের ক্ষেত্রে আমাদের স্কোপ থাকে, আমাদের আবার বীজতলা করে রোপা আমন লাগানোর জন্য সেই স্কোপ আমাদের থাকে, সেই স্কোপ এখনো আছে। আমাদের বিডির কাছে শুনলেন যে 15 আগস্ট অপটিমাম টাইম, সে পর্যন্ত আমরা লাগাতে পারবো এবং আমরা লেট হিসেবেও আমরা 30 আগস্ট পর্যন্ত আমরা যেতে পারবো এই ধান লাগানো। এটা প্রতি বছরেই আমাদের বন্যা হয় এবং আমাদের বন্যা এলাকায় আমাদের যে বিশেষ করে কর্মকর্তারা আছে, আমাদের উপসহকারী কৃষি অফিসাররা আছে, সবাই কিন্তু ওই বন্যা এলাকায় অভ্যস্ত। কিভাবে কৃষককে হেল্প করবে, কিভাবে সেই বন্যা মোকাবেলা করবে, এটা কিন্তু একটা, আমি মনে করি যে একটা প্রতি বছর যেহেতু বন্যা হচ্ছে এবং এই বন্যার ক্ষতি মোকাবেলা করার জন্য এই বিষয়টা কিন্তু তারা অভ্যস্ত হয়ে আছে, এটা বলে আমি মনে করি। তো ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতি বিষয়গুলো, যে আমাদের কিছু শাকসবজি ক্ষতি হয়েছে, আমাদের তিল ছিল মাঠে, তিল ক্ষতি হয়েছে, আমাদের পাটের কিছু ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের আউশের কিছু জমি যেটা নষ্ট হয়েছে, আউশ তো আর ফিরা নিয়ে আসা যাবে না, হয়তো সেটাকে আমরা আমন বা অন্য ফসল দিয়ে, মাসকলাই দিয়ে আমরা কভার করবো আর কি। তো সেই কারণে আমি মনে করি যে এখন যেটা আমাদের প্রস্তুতি, এই যে বন্যার মোকাবেলা করার জন্য আমরা কিন্তু কয়েক দফায় আমরা সরকারিভাবে পুনর্বাসন পুনর্দনার জন্য আমাদের সরকারি আদেশ জারি হয়েছে। যেমন আমরা করেছি কমিউনিটি সিডবেড, কমিউনিটি সিডবেড করছি আমরা। এই কমিউনিটি সিডবেড সেখানে হলো যে আমরা 1 একর 2 একর জায়গা লিজ দিয়ে সেটাকে আমরা একসাথে বীজতলা করব এবং 1 বিঘা পরিমাণ
জমির জন্য আমাদের চারা লাগে 1.5 শতকের চারা 1 বিঘাতে লাগে, সেটা আমরা 1.5 শতক করে চারা তুলে আমরা প্রান্তিক চাষিদের কাছে আমরা বিতরণ করব। এটা হলো ওই এলাকার প্রান্তিক চাষিরা সেখান থেকে নিয়ে যাবে এবং সেখানে রোপণ করবে। আর পাশাপাশি আমরা আরেকটা করেছি যে ভাসমান বেডে বীজতলা করছি। এই ভাসমান বেডে বীজতলা এটাও কিন্তু গত বছর করেছিলাম এবং খুব কয়েক বছর থেকে খুব সফলতার সাথে হয় এটা। পানি যেখানে জলাবদ্ধ অবস্থায় আছে সেখানে ভাসমান বীজতলা করে সেখানে চারা ব্যবহার করবে। এটা 15 দিন বয়সের চারা হলেই কিন্তু যথেষ্ট, 15 দিন বয়সের চারা তারা রোপণ করতে পারবে। আর একটা এবার করেছি নতুন, এটা আমরা গতবার ছিল না বা এর আগেও ছিল না, বিশেষ করে খামার যান্ত্রিকীকরণ, এটাকেও একটা জনপ্রিয় করার লক্ষ্যে। প্লাস আরেকটা হলো যে ট্রেতে চারা তৈরি উৎপাদন করবে। ট্রেতে তো আমাদের যে কোনো শুকনা জায়গায় ট্রেতে করতে পারে, উঠানের মধ্যে করতে পারে, বাঁশের মাচা করে সেখানে করতে পারে, নিচে পানি থাক, চাষির বীজতলা করার জায়গা নাই, কোনো অসুবিধা নাই, তারা ট্রেতে চারা করবে এবং এই ট্রে চারা আমাদের যে রাইস ট্রান্সপ্লান্টার আছে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই ধান রোপণ যন্ত্র দিয়ে ট্রান্সপ্লান্টার দিয়ে দ্রুত 2-1 দিনের মধ্যে সেটাকে কভার করে ফেলবে। তো এই কারণে 3 ধাপে আমাদের একটা প্রোগ্রাম আমাদের নিয়েছি। পাশাপাশি আমরা শাকসবজির জন্য কিন্তু স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। স্বল্পমেয়াদী মানে যেগুলো হলো 15 থেকে 20 দিনের মধ্যে চাষি হারভেস্ট করতে পারবে, যেমন লাল শাক, পুঁই শাক, কলমি শাক, তারপরে হলো আপনার পাট শাক। এগুলির বীজ কিন্তু আমরা দ্রুত চাষিদের কাছে দিচ্ছি এবং তারা বাড়ির আঙ্গিনায় কিংবা তারা যেখানে একটু জো আসবে সেখানে তারা বীজ ফেলবে এবং শাকসবজি করবে। আমরা ওই যে কিছু মধ্যমেয়াদী চিন্তা করে কিছু পলি ব্যাগের মধ্যে চারা করছি, যেগুলি আমাদের হর্টিকালচার সেন্টার, আমাদের বাড়ির অনেক সেন্টার আছে, তারপরে বিএডিসির আমাদের যে হর্টিকালচার সেন্টার আছে সেখানে তারা চারা উৎপাদন করবে, যেমন লাউয়ের চারা, সিমের চারা, তারপরে হলো আমাদের মিষ্টি কুমড়ার চারা। এই চারাগুলো করে এবং যখন এই যে মাচাগুলো যেগুলি পটল ছিল, করলা ছিল, মাচাগুলি এখন খালি অবস্থায় আছে চাষির বন্যা এলাকায়, তো এই মাচার নিচে যখনই জোয়ার আসবে তারা এই চারা আমার 15-20 দিন বয়সের চারা, সেগুলি চারা চাষিদের কাছে হ্যান্ড ওভার করলেই তারা সেই চারাগুলো নিয়ে ওই মাচাতে লাগাই দিবে এবং আবার দেখা যাবে 15-20 দিনের মধ্যে চারা আবার এই মাচাগুলো আবার সবুজ হয়ে যাবে। তো কাজেই এখানে এই যে গ্রিনারি একটা মানে শাকসবজির ঘাটতি মোকাবেলা, তার পুষ্টির চাহিদা পূরণ এবং এই মাচাগুলো যাতে শূন্য না থাকে, দ্রুত সবুজ হয়ে যায় শাকসবজি দিয়ে, এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়েছি আর কি। তো কাজেই এই ধরনের আমার মনে করি যে যদি লেট বন্যা না হয়, আমরা আশঙ্কা করছি যে অগাস্টের শেষের দিকে বা মাঝামাঝি জায়গায় যদি বন্যাটা আমাদের অগাস্টের শেষের দিকে না হয় বন্যা, তাহলে কিন্তু আমাদের এই বন্যা ততটা আমরা এটা মোকাবেলা করার মতো আমাদের সুযোগ আছে, আমরা মোকাবেলা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমাদের সেটা তেমন আমাদের সেই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নেওয়ার একটা সুযোগ রয়েছে আমাদের। এই বছরের বন্যার এখন পর্যন্ত যে প্রকৃতি দেখা যাচ্ছে তাতে এরপরে যদি বন্যাটা আর না হয় তাহলে আমাদের তেমন কোনো অসুবিধা নাই, বিলম্বিত বা পরবর্তীতে যদি একটা বন্যা হয় তাহলে সংকট আছে। কারণ আমি আজকেও দেখলাম যে ভারতের কোনো অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানি যদি নামতে শুরু করে তাহলে আমাদেরকে হয়তো আরেকবার একটি স্বল্পমেয়াদী হোক আর দীর্ঘমেয়াদী হোক আর একটা বন্যা হতেও পারে, এরকম অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য আছে কিনা? কারণ আপনারা তো আবহাওয়ার এই তথ্যগুলো বিশ্লেষণ করেন এবং আরেকটা বন্যা হতে পারে কি হবে না সে বিষয়ে হয়তো আপনারা জানেন, আপনারা যদি আমাদের একটু আশ্বস্ত করেন। এ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড সাধারণত এই বন্যার পূর্বাভাস থেকে তারা দেয়। এ পর্যন্ত তারা কিন্তু আমাদেরকে সেদিন পূর্বাভাস দেয়নি, হয়তো যদি আসে তাহলে আগামী সপ্তাহের মধ্যে হয়তো পূর্বাভাস দিতে পারে। তবে যদি লেট বন্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা প্রস্তুতি আছে। আমরা মাসকলাই বীজ সেটাও আমরা কিন্তু সরকারি প্রণোদনা আকারে আমাদের জিও হয়েছে এবং মাসকল তখন যদি রোপামন নষ্ট হয়ে যায় এবং রোপামন করার মতো যখন সুযোগ থাকবে না, যে রোপামন আর করার সুযোগ নাই, সময় নাই, পার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মাসকলাই বীজ বিতরণ করবো। সে ধরনের প্রোগ্রাম আমাদের রয়েছে আমাদের হাতে। আমরা মাসকলাই বীজ দিয়ে সেই এলাকাগুলো জি নিশ্চয়ই বলেন ডক্টর শাহজাহান কবির। আপনি বললেন যে ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে, সেটা আমাদের এখানে বন্যা হতে পারে কিনা। বন্যা হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়াতে যদি বেশি বৃষ্টি হয় সেটা যথেষ্ট নয়। আমাদের দেশে যদি বৃষ্টি না হয়, সে প্রবল বর্ষণ যদি আমাদের দেশে না হয়, তাহলে ইন্ডিয়ার পানি এসে শুধু আমাদের দেশে বন্যা মানে সিচুয়েশন হবে না। হ্যাঁ, এটা কিন্তু আমরাও দেখছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে, আর মুহিত সাহেব যেটা বললেন ওইটাই হলো আমাদের আশঙ্কা, যে লেট আগস্টে
বা 1 সেপ্টেম্বরের দিকে আমাদের যদি বন্যা না হয়, তাহলে এই যে বন্যাটা হলো, আমার আর্লি বন্যাটা কিন্তু আমাদের অনেক সময় আমন চাষের জন্য প্রত্যাশিত, যে এমন একটা বন্যা হলে আমাদের যে পলি পড়ে, সেই ক্ষেত্রে আমন ফসল ভালো হয়। সুতরাং এখন পর্যন্ত কিন্তু আমরা একটা ভালো অবস্থায় আছি, আমরা কিন্তু খারাপ অবস্থায় আছি আমার মনে হয় না। আমরা যদি এখন লাগাতে পারি জমি, এবং আমার মনে হয় যে এই বছর আমনের উৎপাদন গত বছরের চেয়ে কম হবে না, বেশি হবে আমার মনে হয়। আচ্ছা, এমনি এমনি একজন রিপোর্ট দিয়েছেন, একজন সাংবাদিক, তিনি লিখেছেন যে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা তারা বলছে যে এবারের বন্যাটাও দীর্ঘস্থায়ী হতে পারে। যদি হতে পারে তাহলে সেই প্রস্তুতিটা আমাদের নেওয়াই আছে, যেটা মোহিত সাহেব বললেন এবং আপনারা বললেন। এবং আসলে যেহেতু আবহাওয়ার যে প্রেডিকশনটা, এটা আমরা তো বলি যে পুরো আচরণটাই আনপ্রেডিক্টেবল, মানে এটা আগের থেকে নির্ধারণ করা যায় না। তারপরেও আমাদের কাছে মনে হয় যে সকল ধরনের প্রতিকূলতা জয় করার মতো সক্ষমতা আমাদের আছে, আমাদের কাছে প্রযুক্তি আছে, এবং সেটা দেখাতে পারি। আমি একটু ডিজি সাহেব, আপনার বিশেষ করে ধান গবেষণা ইনস্টিটিউট, আপনার কাছ থেকে জানতে চাই। আমি গত সপ্তাহে খবর পেয়েছি, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত এলাকা থেকে, যে প্রচুর পরিমাণে ধান হচ্ছে এবং সেখানকার ফলন খুব ভালো, বিশেষ করে বৃষ্টি ভালো হওয়ার কারণে। তাহলে আমাদের এই বন্যা আক্রান্ত এলাকার বাইরে যে জায়গাগুলো আছে, সে জায়গাগুলোতে আধুনিক জাতের ধান উৎপাদনের মধ্য দিয়ে আমরা আসলে এই ক্ষয়ক্ষতির কতটা কাটিয়ে উঠতে পারি, বিশেষ করে যদি আমরা আমনের ক্ষেত্রে আরেকটু ভালো জাতগুলো সেখানে দিতে পারি, এবং যদি আমরা ওই সমস্ত জায়গাগুলোতে যদি একটু আধুনিক পন্থায় ধান চাষটা করতে পারি। আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই ঝুঁকিপূর্ণ এরিয়ার বাইরের এরিয়াগুলোতে আরো বেশি কি মনোযোগ দেওয়া দরকার? আপনি ঠিকই বলেছেন, এইটাই কিন্তু আমাদের আশা, যে একদিকে বন্যা হবে, বৃষ্টি হবে, আর একদিকে কিন্তু যে এলাকাটা আছে যেখানে আমাদের খরা হয় বা সেচ দিতে হয়, সেখানে কিন্তু আমাদের এই বছর আমরা যেটা দেখছি, এই যে আপনি বললেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে রাজশাহীর বরেন্দ্র এলাকা বিশেষ করে, এবং উঁচু জায়গা যেগুলো আছে, সেগুলাতে কিন্তু এই বছর আমরা দেখছি যে অনেক আগেই ট্রান্সপ্লান্টিং হচ্ছে, এবং ধানের যে কন্ডিশন, সেটাতে আমরা দেখছি যে খুবই ভালো অবস্থা। এবং আমরা যদি নিচের জমিতে যদি ফসল কমে হয়, উঁচু জমিতে যে ফসলটা হবে, সেটা কিন্তু আমরা এই দুইটাকে যদি আমরা একটা আর একটাকে কম্পেনসেট করবে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন কমার কিন্তু আমি কোন সুযোগ, আমি সারা বাংলাদেশের যে তথ্যটা সেটা, এবং আউশের এলাকা যেটা বললেন যে প্রচুর আউশ তারা হারভেস্ট করছে, এবং এটা কিন্তু কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, রংপুর, সেই সব এলাকাতে কিন্তু প্রচুর ভালো আউশ কিন্তু কৃষক হারভেস্ট করছে। হয়তো কিছু জমি, এবং আউশের এলাকাটা তো আপনারা জানেন হাইল্যান্ড এবং মিডিয়াম হাইল্যান্ড 1 যেটা, সেটাকে আউশ করা হয়। সেই ক্ষেত্রে একটা কথা। আরেকটা হলো আমনের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে উপরের যে জমি আছে হাইল্যান্ড, মিডিয়াম হাইল্যান্ড 1, সেখানে কিন্তু প্রচুর ভালো আমন হবে বলে আমাদের ধারণা, এবং এটা হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু বন্যা ভালো হয়েছে, যদি আর বন্যা না হয় আর যদি খরা না হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমনের উৎপাদন এবছর ভালো হবে। আমি সেই সাথে কন্ট্রিবিউট করতে চাই। আমনের ফলনের পাশাপাশি যে আউশের যেটা আউশটা তো আমাদের বৃষ্টি নির্ভর, এবং আউশটা কিন্তু এবার যেহেতু বৃষ্টিটা ভালো হয়েছে, আমাদের অনেক জায়গায় আউশ কিন্তু এত ভালো পারফর্ম করেছে আর কি। অনেক জায়গায় আমাদের রিপোর্ট আসছে এখন যে প্রায় অনেক জায়গায় 3 টন পার হেক্টর ফলন হচ্ছে। আমরা এভারেজ আমরা 2.02 বা 2.06 এভাবে করে আমরা ধরি, কিন্তু এবার কিন্তু আউশের ফলন ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে। অনেক জায়গা থেকে আমরা রিপোর্ট পাচ্ছি প্রায় 3 টন পার হেক্টর ফলন পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের যেহেতু 13 লক্ষ হেক্টর চালে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টার্গেট যে 36 লক্ষ মেট্রিক টন আমরা হয়তো চালে আমরা এই আউশ থেকে পাবো। আমার মনে হয় যে আমরা এই বন্যায় যতটুকু ক্ষতি হলো আউশের, এরপরও হয়তো সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। আমার একটা ছোট প্রশ্ন আছে ডিজিবির কাছে, মানে হারাই যাওয়ার আগে, ভুলে যাওয়ার আগে জিজ্ঞাসা করি। কবির, তুমি বলেছো যে মানে যদি আরেকটা বন্যা হয়েই যায়, খোদা না করুক, তাহলে পরে আমরা শেষের দিকে গিয়ে কিছু নাবি জাত, যেটা আমাদের ফটোসেনসিটিভ জাতগুলো আছে, সেগুলো আমরা সরাসরি বুঝতেও পারি ইচ্ছা করলে। জাতগুলোর নাম একটু বলার দরকার, একটু বলে দেবে কিনা? কি ধরনের? ওই যে তুমি বলছো যে নাবি জাত যেগুলো,
ইচ্ছা জি। করলে সরাসরি বোনাও যেতে পারে। সেই জি, জি। জাতগুলা কোনগুলা সেগুলা একটু উল্লেখ করে দিলে সেগুলা আমাদের ক্রেতাদের জন্য জাতগুলো সহজ হয়। বিধান বিআর 22, 23, 34 এবং 46 এগুলো হলো নাভি জাত, ফটোসেনসিটিভ জাত। এছাড়া আমাদের বিভিন্ন এলাকায় লোকাল অনেক জাত আছে, যেমন আমরা যদি রংপুর বা বগুড়া ওইসব যমুনার যে অববাহিকা আছে এখানে কিন্তু গাঞ্জা নামে, গাঞ্জা, মালসিরা এই ধরনের জাত কিন্তু আছে, এবং প্রতিটা মানে উপজেলাতেই লোকাল কিছু জাত আছে, সেই জাতগুলা তারা বন্যা পরবর্তী তারা কিন্তু করে। হ্যাঁ, সেই জাতগুলাকে আমরা বলছি সেটা 31শে সেপ্টেম্বর পর্যন্ত তারা রোপণ করতে পারবে। আর যদি বপন সরাসরি, হ্যাঁ, সেটা আমরা বলছি আগস্টের 3য় থেকে 4র্থ সপ্তাহ পর্যন্ত তারা সরাসরি জমিতে বপন করতে পারবে না লাগিয়ে। আচ্ছা, জয়নাল সাহেব, আপনার বন্ধ, ডক্টর জয়নাল আপনার মাইক্রোফোন বন্ধ। আমি বলছি যে গাঞ্জা ধান বিশেষ করে লোকাল ওগুলার বয়স্ক জাতও লাগায়, শুধু তখন আর 15-20 দিন, ওগুলার জাতগুলা 1 মাস 1.5 মাস হলেও লাগাচ্ছে। 30 থেকে 40 দিন, 30 থেকে 40 দিনের চারাও লাগাইতে পারবে তারা। সেটাই। আচ্ছা আচ্ছা, আমি একটু ডক্টর মুহিদের কাছে আসি, যে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে সরকারি তরফ থেকে প্রস্তুতি আছে, সব ধরনের প্রস্তুতি আছে, মাঠ পর্যায়ের কর্মীদেরকেও নিশ্চয়ই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তাহলে আপনি বলছেন যে আপনারা কমিউনিটি বেস বীজতলাও তৈরি করছেন, শাকসবজির চারাও তৈরি করছেন, এবং সেটি কৃষকদের মাঝে বিতরণের জন্য পরিকল্পনাও করছেন। এটি কি সকল বন্যা উপদ্রুত এলাকায় এই প্রস্তুতি কি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গ্রহণ করেছে, এবং সেরকম তালিকা করে যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সমস্ত উপাদানগুলো পায়, তার জন্য আসলে মাঠ পর্যায়ের প্রস্তুতিটা কেমন আপনি যদি আমাদের একটু বলেন? আর শুধু বীজ না বা চারা না, ওখানে কিন্তু উপকরণও লাগবে, বিশেষ করে ফার্টিলাইজারের কিছু ব্যাপার আছে। আবার যদি কেউ বীজ কিনতে চায়, সেই বীজগুলো কিন্তু ওখানে অ্যাভেলেবল হচ্ছে কিনা, এটা একটা দেখার বিষয় আছে। সেইটা আসলে কি অবস্থায় আছে আপনি আমাদেরকে যদি বলেন, ডক্টর মুহিত। ঠিক আছে, এর মধ্যে তো আমি বললাম যে আমাদের যেমন কমিউনিটি সিডবেডের আমাদের জিওটা হয়েছে, সেখানে প্রায় 35,166 জন চাষিকে আমরা 1 বিঘার করে আমরা চারা দিতে পারবো। উপকারভোগী আমাদের চাষি হবে 35,166, এবং ইতিমধ্যে তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এবং এটি জানেন যে উপজেলায় একটা উপজেলা পুনর্বাসন এবং পুনর্দান কমিটি রয়েছে, এবং সেই কমিটির মধ্যে অ্যাপ্রুভাল নিয়ে সেটাকে বিতরণ করা হবে। ইতিমধ্যে চারা তৈরি যেমন কাজ চলছে, ওদিকে চাষিদের তালিকা তৈরি করে অ্যাপ্রুভালের কাজটা চলছে। তারপর আমাদের ওই যে ভাসমান বেডে, সেখানে 1265 জন উপকারভোগী চাষি থাকবে। আমাদের ট্রেতে যেটা বললাম যে আমাদের রাইস ট্রান্সপ্লান্টের যে লাগানোর জন্য, সেখানে 16 জন চাষিকে আমরা, প্রতিটা চাষিকে 26টা করে ট্রে আমরা বিতরণ করব। এটা এই সপ্তাহের মধ্যে হয়তো ট্রে বিতরণ, আমাদের ট্রে চলে যাবে মাঠে। তো 26টা ট্রে দেবো এই জন্য যে 26টা ট্রে চারা দিয়ে 1 বিঘা পরিমাণ তারা জমি লাগাতে পারবে 26টা ট্রে চারা দিয়ে। আর তাছাড়া আমাদের শাকসবজি এগুলি বীজ বিতরণ করার জন্য আমাদের প্রায় 1,31,557 জন উপকারভোগী চাষি আমরা নির্বাচন করে তাদের মধ্যে শাকসবজির বীজ আমরা বিতরণ করার সেটাও প্রোগ্রাম নিয়েছি। আমরা যেমন বললাম যে লেটে যদি বন্যা হয়ে যায় এবং আমনের ক্ষতি হয়ে যায়, এবং আমনের ক্ষতি না হলেও যদি লেট বন্যা নাও হয়, এরপরও আমরা মাসকলাই প্রণোদনা আকারে আমরা প্রায় 50,000 চাষিকে মাসকলাইয়ের বীজ বিতরণ করব, এবং বীজের সঙ্গে আমরা 5 কেজি এমওপি এবং 10 কেজি ডিএপি এই 60টি বিতরণ করব। আর পাশাপাশি আমাদের মধ্যমেয়াদী যেটা বললাম যে কিছু চারা উৎপাদন করে চারা বিতরণ করব, এগুলো লাউ, মিষ্টি কুমড়া বা করলা, মরিচ, এগুলি চারা বিতরণ করব আমরা। সেখানে 1,31,000 বীজ এবং চারা মিলেই 1,31,557 জন। তো কাজে এই চাষিদের তালিকা প্রণয়নের কাজও আমাদের চলছে। পাশাপাশি আমাদের যে উপকরণ সংগ্রহ এবং সেগুলি বিতরণের কাজও আমাদের ইতিমধ্যে, বীজ তো চলে গিয়েছে আমাদের বিএডিসির মাধ্যমে, এবং বিরিও আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটেও অনেক জায়গায় আমাদের বীজ বিতরণ করা হচ্ছে। এইগুলি দিয়ে আমাদের যে সমস্ত বীজতলা হচ্ছে, বীজতলা যদি তৈরি হয়ে যায়, আমরা হয়তো 15-20 দিন বয়সের চারা হয়ে গেলেই আমরা সেগুলো বিতরণ করব, এবং সেগুলি আমাদের চাষিদের পানিও সরে যাবে এবং সেগুলি লাগানো শুরু হয়ে যাবে। এভাবে করে আমাদের, এবং জি
জি, এখানে যে মোহাম্মদ মাসুম আমাদের সুপ্রিম সিট কোম্পানি, তিনি জিজ্ঞেস করেছেন সব চারা কি বিনামূল্যে দেওয়া হবে? নিশ্চয়ই বিনামূল্যে দেওয়া হবে। আমি কৃষি পুনর্বাসন না, কর্মসূচির অবশ্যই আওতায় অবশ্যই বিনামূল্যে, অবশ্যই বিনামূল্যে দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে এটা। সবজির চারা, ধানের চারা এবং ট্রান্সপ্লান্টার দিয়ে লাগানোর ক্ষেত্রে কি আপনারা সহযোগিতা করবেন? যে সকল দিচ্ছে, জি জি। আচ্ছা, যাই হোক, সবই তবে বিনামূল্যে। এখানে প্রান্তিক চাষিদের আমরা প্রান্তিক ও ক্ষুদ্র নিশ্চয়ই চাষি, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের সহযোগিতাটাই খুব বেশি দরকার, এটা আমরা জানি। কারণ প্রথমত তারা ফসল হারিয়েছে, দ্বিতীয়ত তারা তাদের কর্মঘণ্টা হারিয়েছে। তারা যে ফসলের পিছনে মানে বিনিয়োগ করেছিল, আবার এখন কাজে না থাকার কারণে তাদের কিন্তু প্রচুর মজুরিও তারা উপার্জন করতে পারছে না। অতএব তাদেরকে সহযোগিতাটাই বেশি করে করা দরকার। আপনারা যথার্থই পদক্ষেপ নিয়েছেন। আমি একটু ডিজি ব্রিজ জনাব শাহজাহান কবিরের কাছে যেতে চাই। আমরা জানি যে আমাদের অনেকগুলো জাত তৈরি হয়েছে এবং সেই জাতগুলো কিন্তু বিভিন্ন স্ট্রেসকে মোকাবেলা করার মতো উপযুক্ত, বিভিন্ন অ্যাগ্রো ইকোলজিক্যাল সিচুয়েশনে কাজ করার মতো উপযুক্ত। এবং আমরা গত কয়েকটি আলোচনাতে একটু বলেছি আমনে আমাদের অনেক ভালো ভালো জাত আছে, কিন্তু এবং যেগুলোর ফলন তুলনামূলকভাবে অনেক ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই ভালো জাতগুলোকে মাঠ পর্যায়ে খুব বেশি করে নিতে পারছি না, বা কৃষক পর্যায়ে কিন্তু সেগুলোর ব্যবহারটা কম, যে কারণে আমরা গড় ফলনটা আমনে কিন্তু খুব বেশি বাড়াতে পারছি না, যেটা বড়তে যেটা হয় সেটা কিন্তু পারছি না। আপনার কাছে কি মনে হয় যে এই যে জাতগুলো তৈরি হলো, বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো, মাঠ পর্যায়ে যেতে গিয়ে কৃষকের ভিতরে এটা ছড়িয়ে যাচ্ছে না, বা আমাদের কোন জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার যাতে আমরা এখানে আধুনিক জাতগুলো নিয়ে যেতে পারি? ডক্টর শাহজাহান কবির, কারণ আমনটা যেহেতু সামনে আছে, সেইটাকে আমাদের একটা ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের এক সময় একমাত্র আমনে মেগা ভ্যারাইটি ছিল BR11। BR11 এর পরে অনেক পরে আমাদের ব্রিদান 49 আসলো। ব্রিদান 49 আসলেও ব্রিদান 49 কিন্তু BR11 এর চেয়ে ফলনে বেশি না, কিন্তু গ্রেইন কোয়ালিটি ভালো। এরপরে আমাদের বেশ কিছুদিন সময় নিয়ে আমরা এখন ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটি ধানের জাত আমাদের হাতে এসছে, যেমন ব্রিদান 71, 75, তারপরে আমাদের 79, তারপরে 80, এবং রিসেন্টলি যে জাতটা আসছে সেটা হলো ব্রিদান 87, তারপরে 93, 94, 95। এই যে জাতগুলা সেইগুলা কিন্তু আমাদের যে BR11 যে মেগা ভ্যারাইটি ছিল সেই জাতটাকে রিপ্লেস করার জন্য কিন্তু এই জাতগুলা আসছে, এবং এই জাতগুলা কিন্তু রিসেন্টলি আমরা রিলিজ করেছি। এবং গত কয়েক বছর ধরে আমরা 2 বছর, আমি বলবো 2 বছর ধরে আমরা চেষ্টা করছি এই জাতগুলাকে কৃষকের মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং বাই দিস টাইম এই বছর যদি আমরা বলি, এই জাতগুলা কিন্তু ব্যাপক আকারে আমরা কৃষকের মাঠে ছড়িয়ে দিতে আমরা সক্ষম হচ্ছি। প্রচুর বীজ আমরা উৎপাদন করেছি, বিএডিসি উৎপাদন করেছে, ডিএই তাদের যে বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রজেক্টের মাধ্যমে তারা বীজ উৎপাদন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামেও তারা বীজ উৎপাদন করে কৃষকের মাঠে আমরা দিচ্ছি। আমরা আশা করি বিশেষ করে ব্রিদান 87 যেটা গত বছর কিন্তু আমরা প্রথম মাঠে নিয়ে যাই, এই বছর কিন্তু এইটার চাহিদা, ব্যাপক চাহিদা কিন্তু কৃষকের মাঠে তৈরি হয়েছে। আমরাও প্রচুর বীজ দিয়েছি, ডিএই দিয়েছে এবং বিএডিসিও দিচ্ছে। আমরা আশা করি এই বছরের পরে আগামী বছর যখন এই জাতগুলাকে আমরা মাঠে নিয়ে যাব, সেটা ব্যাপক আকারে আমাদের মাঠে যাবে। আর দুইটা জাত আপনারা জানেন, ব্রিদান 76, 77, সেটা হলো আমাদের বরিশাল রিজনের জন্য টাইডাল সাবমার্জ এলাকার জন্য ব্যাপক আকারে কৃষক পছন্দ করেছে, এবং এই আমরা মাঠে যাচ্ছি। এবং আমাদের যে এখন ডিএই মন্ত্রণালয় এবং বিএডিসি, এই যে 4টা প্রতিষ্ঠান মিলে আমরা যে একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি যে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে আমরা জাতগুলা কৃষকের মাঠে আমরা নিয়ে যাব। সেই জন্য ডিএই কে আপনারা জানেন মন্ত্রণালয় থেকে প্রায় 100 কোটি টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে এই জাতগুলাকে মাঠে নেওয়ার জন্য। যেমন বিএডিসি বীজ উৎপাদন করে, তারা বলে আমরা নতুন জাতের বীজ উৎপাদন করে বিক্রি করতে পারি না, কিন্তু এই ক্ষেত্রে ডিএই এই প্রণোদনা নিয়ে এগিয়ে আসছে, তারা বীজ কিনে নিয়ে যাবে এবং সরাসরি কৃষকের মাঠে ডিসিমিনেট করবে। সুতরাং এইভাবে যদি আমরা যেতে পারি আগামী 2-3 বছরের মধ্যে, আমরা আশা করি এই যে আপনি যেটা বললেন যে উৎপাদনের যে আমরা একটা মোমেন্টামে আছি, সেটা আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। আরেকটাও আপনার কথা বলছিলেন যে স্ট্রেস এনভায়রনমেন্টের জন্য আমরা যে জাতগুলো উদ্ভাবন করি, যেমন আমরা খরার জন্য 3টি জাত, ব্রিদান 56, তারপরে 66 এবং 71, এই 3টি জাত হলো আমাদের খরা সহিষ্ণু জাত। এই 3টি জাত ইতিমধ্যে, বিশেষ করে ব্রিদান 71
এই যে খরাপ প্রবণ এলাকায় কিন্তু ব্যাপক ভাবে কিন্তু এটা ডিসিমিনেট হয়েছে। গত 2-3 বছর থেকে আমরা ব্যাপক আকারে আমরা ডিসিমিনেট করছি এবং এটা খুবই ভালো করছে। তারপর বন্যা সহিত জাত আপনার যা বিধান 51, 52 এবং 79 এই জাতগুলোও কৃষকের মাঠে 52 তো খুবই জনপ্রিয়। তারপরে আমাদের যে বিনা 11, বিনা 12 সেগুলোও কিন্তু বন্যা সহিষ্ণু জাত যাচ্ছে। তারপর লবণ সহিষ্ণু জাত আপনারা জানেন যে আমাদের আমন সিজনে 40, 41, 53, 54 এবং রিসেন্টলি আমাদের 73 যে জাতটি আমরা রিলিজ করেছি সেগুলোও কৃষকের মাঠে যাচ্ছে। এই বছর আমরা যেহেতু এই যে আমপানের আঘাতে ওইসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এই বছর প্রথম আমরা বিধান 67 যেটা বুড়োর জন্য আমরা লবণ সহিষ্ণু সবচেয়ে ভালো জাত, সেটারও বীজ কিন্তু আমরা ওইসব এলাকায় আমরা দিচ্ছি যে আপদকালীন সময়ে যাতে এই ধানটি চাষ করে যেহেতু বেশি লবণ সহিষ্ণু আমরা কৃষকরা হয়তো আমপানের যে ক্ষতি সেটা তারা কাটিয়ে উঠতে পারবে, সেভাবে আমরা ডিসিমিনেট করছি। সুতরাং এই জাতগুলা আমাদের যে বিভিন্ন স্ট্রেসের যে জাতগুলো সেগুলো কিন্তু কৃষকের মাঠে এখন যাচ্ছে এবং আমরা আশা করি এগুলা জনপ্রিয় হচ্ছে এবং এই জন্যই কিন্তু এই যে আমাদের উৎপাদনটা যে বুস্ট আপ হচ্ছে এটাও কিন্তু একটা কারণ। জি, আমি একটা প্রশ্ন আছে, যেটা প্রশ্ন আছে এখানে আমি একটু কন্ট্রিবিউট করি রিয়াল সাহেব। আপনি যেটা বললেন যে নতুন উদ্ভাবিত জাত দ্রুত যায় না কেন, এটা কিন্তু একসময় আসলে প্রতিবন্ধকতাই বলতাম আমি এটা, এই কারণেই যে এটা বিএডিসি হলো বীজ মাল্টিপ্লাই করার জন্য হলো একমাত্র অর্গানাইজেশন আমাদের সরকারি, এবং বিএডিসি যেটা করতো যে রিসার্চ থেকে যখন একটা নতুন জাত বের হলো এই বিডার সিডটা নিয়ে তারা তাদের খামারে উৎপাদন করতো, করে যেটা হতো ফাউন্ডেশন সিড। এই ফাউন্ডেশন সিডও কিন্তু বাজারে বিক্রি করা তারা করতো না, ফাউন্ডেশন সিডটাকে আবার মাল্টিপ্লাই করে নেক্সট ইয়ারে মাল্টিপ্লাই করে করতে হলো সার্টিফাইড সিড, এবং সার্টিফাইড সিডটা কৃষকের হাতে যেত। তো এই যে বিডার সিড থেকে ফাউন্ডেশন থেকে সার্টিফাইড, এটা করার জন্য 3টা সিজন 3টা বছর কিন্তু অতিবাহিত করার পরে ফার্মার কাছে যেত, কাজে এটা ডিলে প্রসেস ছিল একটা। এরপরে বিএডিসি বলতো যে 3 বছর পরে হলো যে সার্টিফাইড সিড একটা নতুন জাতে নিয়ে যাব, চাষিরা যদি তার কাছে পরিচিতি না হয় চাষিরা তাহলে কিনতে চায় না, অবিকৃত অবস্থায় থেকে যায়, এরকম একটা ঘটনা। তো কাজে আমরা কেন এত এই নতুন জাতের বীজটা বেশি করে উৎপাদন করে বিক্রি করতে পারবো না, এই সমস্যা করবো। তো এই কারণেই আমাদের যেটা ডিজি বিরি বললেন যে আমাদের কিন্তু এখন একটা রাজস্ব একটা খাত থেকে একটা প্রণোদনা আকারে আমাদের একটা ফান্ড তৈরি হয়েছে, যে ফান্ড থেকে আমরা এই জাতগুলোকে জনপ্রিয় করার জন্য আমরা চাষির কাছে সরাসরি যখনই রিলিজ হচ্ছে নতুন একটা জাত আসছে সঙ্গে সঙ্গে আমরা চাষিদের কাছে প্রদর্শনী আকারে নিয়ে যাচ্ছি, তারা করছে। এবং যেহেতু যাত্রী ভালো ফলন, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ওই যে একটা উপজেলায় গেল একটা নতুন জাত, বলে দেই যে এই জাতটা তোমার জন্য এই যে প্রদর্শনী এটা একটা রিসোর্স, কাজে একটা বীজ কিন্তু খাওয়া হিসাবে যেন না, একটা ধান যেন না খেয়ে প্রত্যেকটা দানা যেন বীজ হিসেবে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী বছরে এটাকে যেন আবার আশেপাশে ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে করে কিন্তু আমাদের এখন নতুন জাতগুলো আমরা দ্রুত আমরা মাঠে ছড়িয়ে দেওয়ার সক্ষম হচ্ছে। এবং এটা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় যেটা বলছেন যে আমনের যেহেতু আমাদের এই যে টার্গেট নিয়েছি উৎপাদনের ক্ষেত্রে আমরা ট্রেডিশনাল জাতকে যদি আমার মডার্ন ভ্যারাইটি দিয়ে রিপ্লেস করতে পারি, আরো বেশি ভালো জাত দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে তো ফলন বুস্ট আপ হবে, যাবে। তো কাজে আমাদের এই তাগিদগুলি রয়েছে আমাদের মাঠে, আউশ, আমন, বোরো 3টা সিজনেই যাতে আমরা এই ট্রেডিশনাল ভ্যারাইটি গুলো রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু আমার ভার্টিক্যালি প্রোডাকশন রাইজ করবে এবং আমাদের সেই ঘাটতিগুলো পূরণ হবে। এবং সবচেয়ে বেশি মাননীয় আমাদের যে মাননীয় কৃষিমন্ত্রী উনি কিন্তু সবসময় তাগিদ দিচ্ছেন। আপনারা জানেন যে করোনা পরবর্তী একটা সারা বিশ্বে একটা হুমকি রয়েছে যে অনাহারে লোক না খেয়ে মারা যাবে, এরকম একটা আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে বা এফএও থেকে আমাদের যে একটা ধারণা করা হয়েছে, আমাদের দেশেও তো এই কারণে আমরা কিন্তু এই বিষয়টা সাংঘাতিকভাবে সচেতনতার সাথে আমরা এটা যাতে উৎপাদনটা বৃদ্ধি পায়, আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না হয়, বরং আমরা সবসময় উদ্বৃত্ত খাদ্যে আমরা থাকতে পারি, এই প্রচেষ্টা নিয়ে আগাচ্ছি। এবং পাশাপাশি এই যে আমনে কিন্তু চাষিরা সাধারণত দেখা যাচ্ছে ইউরিয়া সার অ্যাপ্লাই করতে বেশি, তারা ফসফেট বা টিএসপি, এমওপি, নন ইউরিয়াটা কম ব্যবহার করতো। এখন এবছর কিন্তু আপনারা জানেন যে ডিএপির দামটা আমাদের 16 টাকা করা হয়েছে। 16 টাকা করাতে ডিএপি ব্যবহার করছে চাষিরা। ডিএপি ব্যবহার করলে যেমন একদিকে ফসফেটও দিচ্ছে, পাশাপাশি কিন্তু ইউরিয়ার পোষণও কিন্তু তারা জমিতে দিতে পারতেছে। তো কাজেই কিন্তু আমার মনে হয় যে এই যে আমন প্লাস হলো আরো অন্যান্য যে প্রযুক্তিগুলি আছে, আমরা কিন্তু এখন
এই যে লাইন করে লাগানো এবং পার্চিং দিয়ে পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, এটাও কিন্তু আমরা জোর দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রমোট করছি এবং চাষিরা এগুলি ব্যবহার করছে। আমার মনে হয় যে বন্যা এলাকায় ক্ষতি তো পুষিয়ে নিবই, অন্যান্য যেগুলো বন্যা মুক্ত এলাকা সেখানে কিন্তু আমনের ফলন আমাদের নিঃসন্দেহে এবার ভালো হবে বলে আমরা আশাবাদী আর কি। এবং ডক্টর মুহিত আপনার কাছে আবার আসবো আমরা। আমি দুটো প্রশ্ন আছে, আমি একটু বলতে চাই। এখানে প্রণব শাহ উনি একটা প্রশ্ন করেছেন, এটার উত্তরে আমি একটু বলতে চাই যে নতুন জাতগুলা BR11 কে যেগুলা রিপ্লেস করবে সেইগুলা গত বছরের তুলনায় কত বেশি হয়েছে, সেটার কথা আমি বলতে চাই। যে আমরা এই বছর আমন শুরুর আগেই আমরা নিজেরা একটা টার্গেট ফিক্স করেছি, মিনিমাম 20%, গত বছরের তুলনায় 20% বেশি আমরা ডেসিমিনেট করব, এবং সেইভাবেই আমরা গত বছর থেকে আমরা এই নতুন জাতগুলার বীজ আমরা নিজেরা উৎপাদন করেছি, এবং কৃষকের মাঠে যেগুলা প্রদর্শনী আমরা গত বছর করেছিলাম সমস্ত বীজ আমরা প্রকিউর করে কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে এসে কিন্তু এই বছর কৃষকের মাঠে আমরা ফ্রি দিচ্ছি। যেমন একটা এক্সাম্পল হিসাবে আমরা বলি যে আমার BR91 আমাদের যে জলিয়ামনের একটা নতুন জাত আমরা উদ্ভাবন করেছি মন্ত্রণালয়ের সচিব স্যারের নির্দেশনায়। আমরা কিন্তু এই বছর 2.5 টন বীজ আমরা কৃষকের মাঠে দিয়েছি, এবং আগামী বছর এইটা 100 টন বীজ দিতে হবে, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই বছর বীজ উৎপাদন করছি। সুতরাং 2.5 টন আর 100 টন, সুতরাং এই ধরনের আমাদের প্রোগ্রামগুলো কিন্তু আছে। এবং প্রদর্শনী আমরা যদি বলি, গত বছর যে প্রদর্শনী ছিল তার চেয়ে আমি মনে করি মোর দেন 50%, বা আমি মনে করি 100 টাইমস বেশি আমরা প্রদর্শনী এই বছর দিচ্ছি। এবং এই প্রদর্শনী থেকে যে বীজগুলা হবে সেগুলো আমরা প্রকিউর করে নিয়ে আসবো, এবং আগামী বছর এগুলা ম্যাসিভ আমরা ডেমনস্ট্রেশনে যাতে যেতে পারি সেই ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের আছে, এবং ব্যাপক প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা আমন, বুড়ো এবং আউশকে আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমাদের কতগুলো জাত আছে যেগুলো নাকি আমরা নিজেরা কথা প্রসঙ্গেই বললাম যে বন্যায় নেমে গেলে পারে আমরা গাঞ্জা ধানের চাষ করব, আমরা অনেক জায়গায় বিরোধী কথা বলছি। আমাদের কিন্তু এই জাতগুলোর যে মানে উৎপাদনশীলতা বা এই জাতগুলোর আধুনিকায়ন সেটি কিন্তু নিয়ে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আছে, কারণ এই জাতগুলো পরিচিত, জনপ্রিয়, কিন্তু এই জাতগুলোর ওই অর্থে উৎপাদনশীলতা নেই। ধান গবেষণা ইনস্টিটিউট কি এগুলোকে নিয়ে কোনো কাজ করছে কিনা, যাতে আমাদের নিজস্ব জাতকে? আমি এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চেয়েছিলাম যে আমরা জানি যে এই যে গাঞ্জার কথা বলা হচ্ছে, একজনের প্রশ্নটা সেখানে আছে গাঞ্জা। আমরা ইতিমধ্যে গাঞ্জার সাথে আমাদের যে মেগা ভ্যারাইটি গুলো আছে সেগুলো ইতিমধ্যে ক্রস করেছি, বিরোয়ের সাথে ক্রস করেছি, আমরা এই যে মাল শিরা তার সাথে আমরা ক্রস করেছি, তারপরে টেপি বুড়ো, রাতা বুড়ো, তারপরে রানী সেলিউট, এই ধরনের যে লোকাল যে জাতগুলো আছে যেগুলা কৃষকের কাছে খুবই জনপ্রিয় এবং গ্রেন কোয়ালিটি খুব ভালো, সেগুলা নিয়ে ইতিমধ্যেই আমাদের ব্রিডিং প্রোগ্রাম, এবং এগুলা খুব অ্যাডভান্স স্টেজে আছে, একেবারেই হয়তো F1, F6, F7 বা F5 এই পর্যায়ে আমাদের আছে। আমরা আশা করি হয়তো 1-2 বছরের মধ্যেই আমরা এই ভ্যারাইটির মানে কোয়ালিটি সম্পন্ন এবং হাই ইল্ডিং জাত আমরা আশা করি আমরা রিলিজ করতে পারবো, এবং সেইভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডক্টর খায়রুল বাশার লিখেছেন, shortest duration variety Bri Dhan 62 can be used after flood water recede। জি, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি তাহলে এগুলো এই জাতগুলোকে নিয়েও কি আমরা একটু চেষ্টা করতে পারি পানি নেমে যাওয়ার সাথে সাথে? আমাদের যে স্বল্প জীবনকালীন জাত যেগুলা, যেমন Bri Dhan 33, Bri Dhan 56, 57, 62, তারপরে 71, 75, এই যে জাতগুলো এগুলো স্বল্প জীবনকালীন জাত। এই জাতগুলা বন্যার পানি নামার পরে 25শে জুলাই পর্যন্ত ট্রান্সপ্লান্টিং করা যাবে। এটা যদি ট্রান্সপ্লান্টিং 25শে আগস্ট পর্যন্ত ট্রান্সপ্লান্টিং করা যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কাছে এখনো প্রায় 21 দিনের প্রায় 19 দিনের মতো সময় আছে, আমরা করতে পারবো। জি, ধন্যবাদ। আমি একটু ডক্টর মুহিতের কাছে যেতে চাই। আমরা ধান নিয়ে কথা বলছি অনেক, এবং সেটি অবশ্য বলারই কথা, কারণ আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বা পুষ্টি নিরাপত্তার জন্য ধানের এই প্রসঙ্গগুলো আসবে। তবে আমি আপনার কাছে জানতে চাই, যেটা প্রশা বলেছেন যে
অনেক এলাকাতে যদি বন্যা প্রলম্বিত হয় বা দীর্ঘকালীন হয়, সেখানে কিন্তু ডাল ফসলের ক্ষতি হবে, এবং সে জায়গাগুলোকেও তাহলে কি ধরনের ফসল দিয়ে কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবা দরকার। আপনারা তো সেরকম নিশ্চয়ই সেগুলো ভাবছেন। তবে আমি আপনার কাছে বেসিক যে প্রশ্নটি করতে চাই, যে আমনে যদি আমরা ধানের উৎপাদন বাড়াতে পারি এবং আমনে যদি আমাদের টার্গেটকে পূরণ করে যদি আমরা একটু বেশি পরিমাণ ধান করতে পারি, তাহলে বোরো মৌসুমে গিয়ে কিন্তু আমরা ধানের জন্য জমি সাশ্রয় করতে পারি, এবং সেখানে কিন্তু আমাদের তেল ফসল বা আমাদের ডাল ফসল এগুলোর জন্য যেতে পারি। তাহলে সে পরিকল্পনা তো আমাদের এখনই নিতে হবে, যাতে আমরা আমনে ভালো জাত করে বেশি ফলন নিশ্চিত করি এবং রবি মৌসুমে ওই সমস্ত ফসল করে আমরা ওভারঅল এগ্রিকালচারের একটি উন্নয়ন ঘটাতে পারি। আপনাদের কি সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা, ডক্টর মুহিত? না, অবশ্যই আছে আমাদের। সেজন্য আমাদের ফান্ডও রয়েছে মন্ত্রণালয়ে। আমরা এর পরবর্তী যে প্রোগ্রামটা নিচ্ছি সেটা হলো আমাদের ভুট্টা, সরিষা, তারপরে হলো আমাদের মুগ, তারপরে হলো মুসুর, এই ধরনের যে ডাল ফসল, তেল ফসল, ভুট্টা, এবং আমাদের বিশেষ করে সানফ্লাওয়ার, যেটা গতবার থেকে আমরা তেল ফসলের সূর্যমুখীর আবাদ শুরু করেছি। সূর্যমুখী আমাদের আবাদ বাড়ানোর জন্য এটাও আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা চীনা বাদাম, সেটাও আমরা নিব। তো কাজেই এই ধরনের ফসলগুলো নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি করছি। আমরা পরিকল্পনা তৈরি করার অবস্থা আছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা একটা মন্ত্রণালয় সাবমিট করব, এবং এইটা কর্মসূচি আসলেই আমরা রবি মৌসুমের জন্য এই আমাদের গম, ভুট্টা, সূর্যমুখী, চীনা বাদাম, তারপরে মুগ, মসুর, এগুলি দিয়ে আমরা সেখানে কভার করার আমরা সেই জমি, এই যদি বন্যা এলাকার যদি আমাদের আমন ধান নষ্ট হয়ে যায়, সেই জমিগুলো কভার হবে। প্লাস হলো প্রণোদনা আকারে, যাতে এগুলি ফসলগুলো বৃদ্ধি করার জন্য, নতুন জাত সম্প্রসারণের জন্য, সেগুলো আমাদের চাষিদের কাছে বীজ এবং সার হিসেবে বিনামূল্যে আমরা প্রান্তিক চাষিদের মধ্যে সে প্রণোদনা আকারে তাদের কাছে নিয়ে যাবো। এটা পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের মোহাম্মদ মাসুম একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে হাইব্রিড কারো মাথায় নাই কেন? বোরোতে মাত্র 15-20% হাইব্রিড চাষ হয়। হাইব্রিড চাষ হলে পরে তো আমরা ধানের উৎপাদন বাড়াতে পারি, এটি তার প্রশ্ন। এবং আপনি ঠিক আছে, জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা কয়েকদিন আগে মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং করেছিলাম, এবং সেখানে কিন্তু আমরা চিন্তা করেছি যে হাইব্রিড যেহেতু আমাদের ফলনটা আমাদের উপশীত থেকে বেশি, এই জৈবের থেকে বেশি, আমরা হাইব্রিডকে কিন্তু উৎসাহিত করছি। আমরা যেমন আমরা চিন্তা করেছি যে 10 লাখ হেক্টর জমি আমাদের হলো হাইব্রিড আমরা করি বোরোতে। আমরা কিন্তু আগামী বছর টার্গেট নিয়েছি 12 লাখ হেক্টর জমি আমরা এই হাইব্রিডের আওতায় নিয়ে আসবো, আরো 2 লাখ হেক্টর বাড়াই দেবো। এবং সেক্ষেত্রে আমরা যে যারা বীজ আমদানি করে, বিশেষ করে সেখানে বীজ আমদানিকারক যারা, তাদেরকে বলবো যে হাইব্রিড ধানের বীজ যদি আমরা আমাদের দেশেই যদি উৎপাদন করতে পারি, প্যারেন্টস লাইন নিয়ে এসে, তাহলে এটা একটা ভালো দিক হবে। এবং সেটার জন্য আমি তাদেরকে আমি সেই অনুরোধটা করবো যে আমাদের দেশে যাতে হাইব্রিড প্যারেন্টস লাইন নিয়ে আমাদের এখানে উৎপাদন করে। পাশাপাশি হলো হাইব্রিডের যে দাম, কৃষকের কাছে একটা সহনশীল একটা দাম যদি হয়, কৃষকরা কিন্তু দামের কারণে অনেক ক্ষেত্রে তারা বুঝে না যে এটার ফলন বেশি, তারপরে এটার এই কারণে যদি দামটাও সে ধরনের একটা রিজনেবল প্রাইস হয় কৃষকদের কাছে, তবে আমরা এটা প্রমোশনাল যে কাজটা এই হাইব্রিড উৎসাহ করার জন্য চাষিদের কাছে, এটা আমরা মাঠ পর্যায়ে চাষিদের কাছে এটা করবো। এবং আমরা আগামী বড়তে আমরা ধরে নিচ্ছি 12 লক্ষ হেক্টর জমি আমরা হাইব্রিড আওতায় নিয়ে আসবো। আমি একটু রেসপন্স করতে চাই হাইব্রিডের বিষয়ে। মাসুম সাহেব যে কথাটা বললেন যে হাইব্রিড এই বছর আমনে, গত বছর 1 লক্ষ হেক্টর ছিল, এই বছর 1,98,000 বা 2 লক্ষ হেক্টর জমিতে কিন্তু আমনে হাইব্রিডের চাষ হচ্ছে। সেক্ষেত্রে একজন প্রশ্ন করছে হাইব্রিড ডেভেলপ করছে। আমরা আমনে ইতিমধ্যে আমরা 2টি হাইব্রিড, হাইব্রিড ধান 4 এবং 6 আমরা রিলিজ করেছি, এবং বিশেষ করে 6 মাসুম সাহেবকে আমি বলবো, উনি হয়তো বলছেন, আমি মাসুম সাহেবকে বলবো হাইব্রিড ধান 6 যেটা, সেটার বীজ উৎপাদন করে উনি কিন্তু অনেক লাভবান হতে পারে। এটা গ্রেন কোয়ালিটি খুব ভালো এবং ফলন 6.5 থেকে 7 টন আমন সিজনে। সুতরাং এটা বুড়ো সিজনে আমাদের আরো 5টি হাইব্রিড আছে, বিশেষ করে হাইব্রিড ধান 3 এবং 5, এদের ফলন কিন্তু 9 টন থেকে 12 টন পর্যন্ত হাইব্রিড ধান 3 এবং 5 এর ফলন, এবং রোড ডিউরেশন অনেক কম, 140-145 দিনের মধ্যে আসে। এবং এই প্রথম আমরা আউশের একটি হাইব্রিড ধান 7 আমরা এই কিছুদিন আগে রিলিজ করেছি, এটা এই বছর মাঠে আছে, সেটারও কিন্তু ফলন ভালো।
সুতরাং এই মাসুম সাহেব যেটা বললেন, এই প্রাইভেট কোম্পানিও যদি এগিয়ে আসে ব্রি হাইব্রিডের সিড গুলা উৎপাদন করে, কারণ আমরা তো এত বীজ উৎপাদন করতে পারবো না, তারা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে হাইব্রিড আরো আমরা জনপ্রিয় করতে পারবো। এবং মুহিত সাহেব যেটা বললেন, আগামী বুড়ো সিজনে আমাদের 12 লক্ষ হেক্টর জমিতে আমরা হাইব্রিড চাই, এবং হাইব্রিড আমরা আরো বেশি করতে চাই, কারণ হাইব্রিড প্রসপেক্ট আছে, যেহেতু এটার ফলন বেশি, আমরা উৎপাদন বাড়ানোর একটা সুযোগ এখানে আছে। এবং এই কয়েকদিন আগে আরেকটি লাইন আমরা নিয়ে এসেছি, সেটা নিয়ে আমরা কাজ করছি, সেটার ফলন হলো 13 টন। হ্যাঁ, এটা এই আমন সিজনের মাঠে টেস্ট হচ্ছে এবং বুড়ো সিজনে টেস্ট হবে, পরবর্তী সময়ে আমরা এটা হয়তো রিলিজ করব। আমার একটা এই হাইব্রিড রিলেটেড একটা ইস্যু, যে আমি মানে হাইব্রিডটাকে যেহেতু উৎপাদনশীলতা বেশি হয় হাইব্রিড থেকে, এই জন্য আমরা গুরুত্ব দিতেই চাই যাতে আরো একটু কভারেজ বেশি হয়। কিন্তু এই জায়গাটায় মানে আমার এটা শুনেছি, দূরদেশ থেকে শুনেছি যে গভর্নমেন্টের এই যে যেটা বলছিলেন যে গভর্নমেন্টের যে একটা পলিসি ডিসিশন হয়েছে হাইব্রিডকে আরো উৎসাহিত করার জন্য, এই জায়গাটায় ইম্পোর্টেশন আমি শুনেছি যে ইম্পোর্টের ফ্রি করে দেওয়া হচ্ছে অথবা অনেকটা অবারিত করে দেওয়া হচ্ছে, যাতে করে যার সঙ্গে হয়তো লোকাল যারা উৎপাদক আছেন হাইব্রিড সিড উৎপাদক, তারা হয়তো কম্পিট করে উঠতে পারবেন না। এই জায়গাটায় গভর্নমেন্টের কিন্তু বুইদের কাছ থেকে শুনছি একটু আশার বাণী, যে দেশের উৎপাদনের প্রতি গুরুত্ব দিচ্ছে। এটা একটু ক্ল্যারিফাই করা যাবে কি, যে সরকারের এই যে হাইব্রিড ধান নিয়ে যে পলিসি ডিসিশন হয়েছে, সেটার সঙ্গে এই যে সোনা বাজারে যে সোনা কথাটার কতটুকু গরমিল আছে, একটু কাইন্ডলি ক্ল্যারিফাই করো যদি। মহিত ভাই, আসল কথাটা হচ্ছে এটা যে আমাদের দেশে যারা নাকি হাইব্রিডের ব্যবসা করেন, যেটা মাসুম সাহেব নিজেও বললেন যে 80% বীজ তারা দেশে উৎপাদন করেন, এবং এটাও সত্যি কথা, এবং এটাও কিন্তু সত্যি কথা যে হাইব্রিড বীজ উৎপাদন করতে যে খরচটি হয়, সেটা যদি আবার বিক্রি না হয় তাহলে কিন্তু এক ধরনের পুঁজি আটকে থাকে। তাহলে সেই জায়গাতে একটি সমন্বিত পথে কাজ করা দরকার, যেটা ডিজি ব্রি বললেন, এবং ডিজি ব্রি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর সকলে মিলে যদি কাজ করেন, তাহলে এই জায়গাটিতে হয়তো বা সকলকে সহযোগিতা করার মতো একটা পরিবেশ তৈরি করতে পারেন। এবং যদি ডক্টর জয়নুল আবেদিন জিজ্ঞেস করলেন, আপনি যদি সব মিলে যদি এটার উত্তরটি দেন। জি ডক্টর মুহিত। যেটা হলো যে আমাদের যেমন 12 লক্ষ হেক্টর জমি আমরা টার্গেট নিয়েছিলাম আগামী বড় মৌসুমে আমরা হাইব্রিড করব, এই 12 লক্ষ হেক্টর জমি কারা কারা করবে, কোন উপজেলায় কত হেক্টর করবে, এটা কিন্তু আমরা মাঠ থেকে আমরা সেই জিনিসটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো। তাদের প্ল্যানিং এ কতটুকু হাইব্রিড এবছর হচ্ছে এবং আগামী বছর কতটুকু করবে, এই 12 লক্ষ হেক্টর জমি কিন্তু একদম মাঠ পর্যায়ে মানে জেলা ওয়ারি আমরা বরাদ্দটা করে দেবো এটা, বা মাঠ পর্যায়ে থেকে তারা আমাদেরকে জানাবে যে আমাদের জেলায় এতগুলো হাইব্রিড হবে, এবং সেই অনুযায়ী হাইব্রিড হওয়ার জন্য কতগুলো সিড লাগবে, এই সিডটাও কিন্তু তারা রিকোয়ারমেন্টটা সেখান থেকে প্লেস করবে। রিকোয়ারমেন্ট প্লেস করলে আমরা তখন যারা হাইব্রিড বীজের বিজনেস করে, বা আমাদের তো বেশিরভাগ প্রাইভেট সেক্টর, এই প্রাইভেট সেক্টরকে আমরা বলবো যে তারা ওই উপজেলা বা জেলায় যাতে প্রমোশনাল কাজের সঙ্গে তারা এবং ডিলারদেরকে সেই বীজটা অ্যাভেলেবল করে, এবং আমরা চাষিদের কাছে মোটিভেট করে প্রমোশনাল কাজে আমাদের তো সে মোটিভেট করেই আমাদের কাজ, মোটিভেট করে আমরা সেই হাইব্রিড বীজগুলো চাষিদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তাহলে অবশ্যই অবিকৃত থাকবে না, এবং প্রাইভেট কোম্পানি ওটা তাদের সেই লসের যেটা কথা বললেন যে ক্ষতি হওয়ার সম্ভাবনা, এটাও ইনশাল্লাহ থাকবে না এটা। আর পাশাপাশি যেটা আমাদের জনল স্যার বললেন যে যেটা আমাদের ট্যাক্স ফ্রি হাইব্রিড বীজ আমদানির বিষয়টা, এটা অবশ্যই এই মুহূর্তে আমার যে বিষয়টি জানা নেই, এটা আমি জানি না কতটুকু এটা কি সিদ্ধান্ত হয়েছে এটা ট্যাক্স ফ্রি করার। আমার মনে হয় এটা ট্যাক্স ফ্রি বলি নাই, আমি বলেছি যে এটা মানে 12,000 টন, আমাদের জানা মতে 12,000 টন হাইব্রিড ধানের সিড বড় সিজনের জন্য রেডি আছে বাংলাদেশে। 12,000 টনে কত হবে, তারপরে কতটা অতিরিক্ত দরকার আছে সেইটার একটু হিসাব করা, যদি 12,000 টনে কতটুকু হবে আমি সেটা হিসাব করে 12,000 টনে 12 লক্ষ হেক্টর হবে। জি 12 লক্ষ হেক্টর, তাহলে যদি লক্ষ্যমাত্রা যে 12 লক্ষ টন হয়ে থাকে, তাহলে 12,000 টন অলরেডি মানে বড় মৌসুমের জন্য মাসুদ ভাই বলছেন 18 থেকে 20,000 টন বীজ হাতে থাকবে। এই যে পরিস্থিতি আছে সেখানে ইম্পোর্টেশনের তো কোনো দরকার নাই। জি যদি থাকে তাহলে তো হিট করে দেবে। আমার মনে আমাকে যদি একটু বলেন, আমি যেটা আমার এর থেকে বলতে পারি যে স্যার যেটা বললেন যে উন্মুক্ত করে দিয়ে হয়তো চায়না থেকে ইন্ডিয়া থেকে বীজ নিয়ে আসবে, আমার মনে হয়
আমাদের দেশে যে বীজগুলো উৎপাদন হচ্ছে সেই বীজগুলা কিন্তু চায়না থেকে বা ইন্ডিয়া থেকে যে বীজগুলা নিয়ে আসবে তার চেয়ে অনেক ভালো। সুতরাং হঠাৎ করে নিয়ে আসবে কৃষক যে এটা ব্যবহার করবে বা কৃষক লাভবান হবে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে কৃষকের কাছে এই মেসেজটা যেতে হবে, আমাদের দেশে যে বীজটা আমরা উৎপাদন করছি সেটা আমদানির চেয়ে অনেক ভালো। সুতরাং 12,000 টন যে আমাদের বীজ আছে সেটা যদি আমরা 12 লক্ষ হেক্টর জমি যদি করি আমার মনে হয় যে এটা এনাফ। তারপরেও যদি 12,000 হেক্টর করি, এটা নিয়ে মিটিং হবে, পরিকল্পনা হবে, সেই পরিকল্পনায় এই বিষয়গুলা কিন্তু বিশদভাবে আলোচনা করা যেতে পারে বা আমরাও সেটা আলোচনা করে এটা ঠিক করতে পারি। সেখানে প্রাইভেট সেক্টরে কিন্তু সেই মিটিং এ মন্ত্রী মহোদয় মিটিং এ তো প্রাইভেট সেক্টরও থাকবে, সেখানে আলোচনাগুলা করলে হয়তো এগুলা স্পষ্ট হবে। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি তাহলে এ কথা ডিজি ব্রি জনাব শাহজাহান কবির আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে আমরা আমাদের যে 3টা মৌসুম ভিত্তিক ধান উৎপাদনের যে জায়গাটি আছে সেই জায়গাটায় আমাদের যে টেকনোলজি এবং আমাদের যে প্রিপারেশন সেই জায়গাটাতে আমাদের আশা করি যে ধানের উৎপাদনের ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না এবং আমরা মোকাবেলা করে আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো। আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে আমার এই কথার প্রেক্ষিতে আপনার কথাটি বলেন। থ্যাংক ইউ। আমি এই প্রশ্নের জন্য আমি বলতে চাই, আগামী 9 তারিখে আমাদের একটা সেমিনার আছে, আমি হয়তো স্যারেরা জানেন, আগামী 9 তারিখ 11টার সময় একটা সেমিনার হবে জুমে। আমি রেজা ভাইকে বলবো যে আপনিও যুক্ত থাকবেন, আমি আপনাকেও পাঠাবো, স্যারকেও বলবো। সেইখানে আমরা এই যে কোভিড-19 পিরিয়ডে আমাদের ফুড সিকিউরিটিটা এটা কতটুকু এনশিওর এবং এই যে বলা হচ্ছে যে আমাদের খাদ্য আমদানি করতে হবে, ফুড শর্টেজ, সেইটা আমরা ব্যাপক ক্যালকুলেশন করেছি। সেই ক্যালকুলেশন করে আমরা যেটা দেখছি যে আমাদের এই কোভিড-19 পিরিয়ডে আমাদের খাদ্য ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা, এবং এই যে আমাদের বন্যা আমাদের হচ্ছে সেই বন্যাও যদি আমাদের ক্ষতি করলেও আমরা আমাদের বন্যা প্রবণ এলাকা হলো 2 মিলিয়ন হেক্টর। 2 মিলিয়ন হেক্টর যদি পুরাটাও নষ্ট হয় তারপরে আমাদের হিসাব যে আমরা খাদ্য ঘাটতিতে পড়বো না। হ্যাঁ, সুতরাং আমরা ফুড সিকিউরিটিটা আমরা মোটামুটি অ্যাক্সেসিবিলিটি হয়তো না থাকলেও আমি অ্যাভেলেবিলিটি হয়তো আমাদের কোনো সমস্যা হবে বলে অন্তত আমাদের ধরা পড়ে না। অ্যাক্সেসিবিলিটির প্রসঙ্গ অন্যদের, বিশেষ করে সেটি অন্যদের, কৃষি মন্ত্রণালয়ের না বা তাদের না, তারা অ্যাভেলেবল করাটাই হচ্ছে তাদের মূল দায়িত্ব। ডক্টর বুইর, আমরা জানি যে আমাদের কাছে অনেকগুলো খুব চমৎকার চমৎকার প্রপোজাল এসেছে, আমরা হয়তো সেগুলো নিয়ে আলোচনাও করব যে আমাদের কৃষকদের সক্ষমতা কম, প্রান্তিক কৃষকদের তাদের বিশেষ করে টাকা পয়সা থাকে না যেটা দিয়ে তারা উপকরণ কিনে চাষাবাদ করবে। সেক্ষেত্রে আপনারা যে প্রস্তুতিটা নিচ্ছেন তাতে মনে করা যায় বা আশা করা যায় যে এই কৃষকরা তাদের মতো করে উৎপাদনশীলতার জায়গায় প্রবেশ করার মতো প্রস্তুতি নিতে পারবেন আপনাদের দেওয়া চারা, বীজ এবং অন্যান্য সহযোগিতা দিয়ে। আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একটু বলেন এ বিষয়ে। ঠিক আছে, আপনার সুন্দর আমাদের যে ডিএই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ম্যান্ডেট, আমরা সবসময় কৃষকের কিন্তু দোরগোড়া থেকে কৃষকের সহযোগিতা দিয়ে আসছি এবং তাদের যে কোনো এই ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমফান বলেন বা যে কোনো ঘূর্ণিঝড়, যে কোনো স্ট্রেস পিরিয়ডে, স্ট্রেস কন্ডিশনে আমরা কিন্তু কৃষকের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে দিয়ে যাচ্ছি এবং এখনো দিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমাদের মাঠ কর্মীরা, এটা আপনারা জানেন যে এই করোনার দুর্যোগকালীন সময়েও তারা কিন্তু, এটা তো কৃষি এমন না যে আমার ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে বসে কৃষি হবে, আমার কৃষকের কাছে যেতে হবে, মাঠে যেতে হবে, কৃষককে পরামর্শ দিতে হবে, কৃষকের পাশে থেকে তাদেরকে সাহস যুগে তাদেরকে যে চারা উৎপাদন, আমাদের এর আগে আউশের প্রণোদনার গাছটা আমরা সেই করোনার একদম যখন ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই সময় কিন্তু ঘরে ঘরে যে আমরা আউশ ধানের বীজ সার আমরা সেখানে পরিবহন করে দিয়ে এসেছি। তো কাজে আমি এখানে বলবো যে এই যে কৃষি কর্মীরা যে মাঠ পর্যায়ে একটা ঝুঁকি নিয়ে, করোনার ঝুঁকি নিয়ে কাজ করছে, আমি নিজেও আপনার জানেন আক্রান্ত হয়ে আমি করোনা সেই আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ফিরে আসছি। তো কাজেই আমি আমার কর্মকর্তা কর্মচারী যারা মাঠে কাজ করছে এক্ষেত্রে কিন্তু সরকারের একটু চিন্তা ভাবনা করা উচিত যে অন্যান্য সেক্টর যেমন সশস্ত্র বাহিনী কিংবা স্বাস্থ্য কর্মীরা যারা কাজ করছে করোনা দুর্যোগ সময়ে তাদের জন্য যেভাবে প্রণোদনের ব্যবস্থা করেছে, আমাদের কৃষি সেক্টরে কৃষি কর্মীদের জন্য কিছুটা হলে কিন্তু এই প্রণোদনের বিষয়টা আমাদেরও কিন্তু চিন্তা করা দরকার। এটাও কিন্তু প্রথম থেকে আমি সরকারের কাছে অনুরোধ রাখছি, আপনাদের কাছে এটা বলছি যাতে আমিও একটু কয়েক সেকেন্ড বলতে চাই এই ব্যাপারে। মহিত সাহেব যেটা বলেন
হ্যাঁ, আমিও এটা বলতে চাই যে আপনারা জানেন যে ইতিমধ্যে মুহিত সাহেব নিজেই করোনা আক্রান্ত হয়েছেন, উনি ফ্রন্ট লাইনার। আমাদের এখানে অনেক বিজ্ঞানী কর্মচারী এই করোনা আক্রান্ত হয়েছে, এবং এই যে সরকার নির্দেশনা দিয়েছে 25% মানুষ অফিস করবে, কিন্তু আমি আমার অফিসের কথা বলি, 100%-এর উপরে সবাই উপস্থিত থাকে, এবং মাঠে আমার যে সমস্ত বিজ্ঞানী, সমস্ত যে আমাদের ফিল্ড স্টাফ আছে, সবাই কিন্তু মাঠে আছে, একেবারে ফ্রন্ট লাইনার, এবং তারা কিন্তু খুবই ইনোসেন্ট। এই কৃষিতে যারা কাজ করে তাদের যে প্রণোদনা লাগবে, প্রণোদনার বিষয়গুলা কেউ কিন্তু বলছে না বা কোথায় আসছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, কৃষিতে যারা ফ্রন্ট লাইনার বা যারা কাজ করছে, সবাই কাজ করছে, তাদের অন্ততকে প্রণোদনা বিষয়টি অবশ্যই গুরুত্ব সহিত বিবেচনা করা উচিত। না হলে তারা কেন এত কষ্ট করবে? তারা তো কষ্ট করছে মানুষের অন্ন যোগাবার জন্য। হ্যাঁ, সেই জিনিসটাই আমি এখানে তুলতে চাই, যে এই জিনিসটা যেন অন্ততকে সবাই গুরুত্বের সহিত নিশ্চয়ই সবাই চাকরি করছে, তারপরে কোন চাকরিজীবীর জন্য বিশেষ প্রণোদনা থাকবে, অন্যদের ক্ষেত্রে প্রণোদনা থাকবে না, বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে আছে। এটি তো অবশ্যই, এই দাবিটা তো আমরা আপনাদের পক্ষ হয়ে করতেই পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখানে দু একটি আলোচনা আসছে, এবং মাসুদ সাহেব বললেন যে যখন খাদ্য উৎপাদন বৃদ্ধির কথা বলবেন তখন হাইব্রিডের কথা বলবেন। নিশ্চয়ই, যেহেতু প্রযুক্তি একটি আধুনিক প্রযুক্তি, সেটির কথা বলাই উচিত। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো ভবিষ্যতে এগুলো নিয়ে কথা বলতে। জিয়াউল হক বাবলু বলেছেন যে ইজি অ্যাক্সেস অফ ফিনান্স ইন ক্রাইসিস, এটি নিয়ে হয়তো একদিন আলোচনা করা যায়। আজকে আমরা আলোচনা করলাম না, কিন্তু আর একদিন যে আলোচনা করতে পারবো না তাও না। উনি অস্ট্রেলিয়া থেকে কৃষি অর্থনীতিবিদ, উনি আমাদেরকে এই পরামর্শটা পাঠিয়েছেন। আবার পাঠিয়েছেন আনিসুর রহমান, উনি বলেছেন যে অ্যাক্সেসিবিলিটিকে এনশিওর করাটা খুবই দরকার, উৎপাদন হয়তো করাও যায়। এবং আরো কিছু মন্তব্য আছে, সব মন্তব্য আজকের মতো করে আমি আর পড়তে পারলাম না। আমি এই মুহূর্তে ডক্টর জয়নাল আবেদীন আপনার কাছে যেতে চাই। আপনি 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আজকের আলোচনার উপরে আপনার মন্তব্য যদি আমাদেরকে করেন, যেমন আমাদের বিজ্ঞানীরা, কর্মীরা কাজ করছেন, এবং আপনি একজন প্রবীণ কৃষিবিদ হিসাবে এবং কৃষি বিজ্ঞানী হিসাবে আপনি মানে শুধুমাত্র আমাদের জন্য প্রেরণার উৎস না, বাংলাদেশের কৃষিবিদরা যারা কাজ করেন তাদেরও প্রেরণার উৎস। সেই হিসেবে যদি আপনি বলেন, এবং মুহিত সাহেব যে দাবিটি করলেন এবং ডক্টর শাহজাহান কবির যে দাবিটি করলেন, এটি কিন্তু খুবই যুক্তিসঙ্গত দাবি। আপনার কথাটি আমরা শুনতে চাই এ প্রসঙ্গে। থ্যাংক ইউ। তবে 2 মিনিটে না হতে পারে ভাই, বুড়া মানুষ হয়ে গেছে, একটু বেশি বলে ফেলতে পারি আর কি, ক্ষমা করে দিতে হবে, আগে থেকে ক্ষমা চেয়ে। আমি প্রথমে আসলে খুবই খুশি যে মুহিত সে করোনা থেকে ফেরত আসছে, সপরিবারে আসলে হসপিটালে ছিল, সেখান থেকে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গৌরবের যে তার মধ্যে একজন কর্মঠ ব্যক্তি আমাদের কাজের মধ্যে এবং ফেরত আসছে। এবং সেই সাথে আমাদের যে ডিজিবিডিও আমাদের সঙ্গে আছেন এবং আসার কথা শোনাইছেন যে কৃষি সম্প্রসারণ গবেষণার যারা কর্মী আছেন, তারা করোনার এই বিপদকে উল্লেখ করেও তারা জনগণের জন্য, মানুষের জন্য, সেবার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। এবং এই জন্য আমি প্রথমে বলে নিই, আসলেই যদি এই ধরনের প্রণোদনা মানে সরকার অন্যদেরকে দিয়েই থাকে, তা আগে পাওয়া উচিত কৃষি বিভাগের লোকেদের, কারণ তারা একেবারে ফোরফ্রন্টে রয়ে গেছেন আর কি। তারা এই করোনার সময় সবকিছু বিপদকে উল্লেখ করেও তারা মাঠে কাজ করেছেন। এটা ঠিক আছে। এটা বলে নিয়ে আমি বলছি যে আমাদের আজকে আলোচনা কথা ছিল যে আমরা বন্যা পূর্ববর্তী বিষয় নিয়ে আসলে এই সময় করণীয় কি আছে, কিন্তু সেই প্রসঙ্গে আমাদের অন্যান্য আনুষ্ঠানিক কথা চলে আসছে। এটা সত্যি যে আমাদের খালি বন্যার ক্ষয়ক্ষতি এইটুকু ফোকাস করা হবে না। বাংলাদেশের কৃষকদের করোনার চলমান করোনা প্যান্ডেমিকের ক্ষয়ক্ষতি এখনো চলতেছে, সেই সাথে দক্ষিণাঞ্চলে আমাদের আমফান হয়ে গেছে এবং এখন আবার বন্যা, ফলে মরার উপর খাড়ার মতো, বিশেষ করে উত্তরাঞ্চল এবং অনেক জায়গায় যেখানে আপনার করোনার সময় বাজারজাত করতে পারেনি অনেকে সবজি টবজি ইত্যাদি, সেগুলোর তারপরে আবার এটা চলে আসছে। এটার কারণে আমাদের সার্বিক পরিস্থিতি আলোচনাটা জরুরি ছিল। এবং আমরা খুশির খবর যে আমাদের কৃষি বিভাগ এবং ধান গবেষণা, এবং আমি আশা করি যে আমাদের আরো গবেষণা প্রতিষ্ঠানগুলো সবাই আসলে হাত মিলাচ্ছে যে যাতে করে কৃষকদের জন্য একটা সঠিক প্রোগ্রাম আসে। এবং মুহিত সাহেবের কাছ থেকে এবং ডিজিবিডির কাছ থেকে আমরা শুনেছি যে মোটামুটি ভাবে আমরা প্রস্তুতি আছি। এখন এই প্রস্তুতির সঙ্গে যে টেকনিক্যাল প্রোগ্রাম নিয়ে প্রস্তুতি আছে, আমি শুধু উল্লেখ করতে চাই যে মানে জিয়াউল হক বাবু যে কথাটা বলছে যে ওইটা যে আমাদের যে কৃষক যাতে যাদের এই সরকারি সহায়তা তার তো পূর্ণ সাহায্য করতে পারবে না, করা সম্ভব নয়, কিন্তু সেখানে যে
ঋণ করতে পারে, ঋণের সুবিধাটা সেগুলো যাতে সময় মতো পায়, যে এবং যদি পারতপক্ষে যদি কম সুদে ঋণ পায় সেটার জন্য একটু আপনারা যারা পলিসি মেকার দুইজন আছেন আপনারা সরকারের সঙ্গে আলাপ করবেন, যাতে করে সরকার এই কৃষকরা যাতে তাদের যে কাজের যে কাজ করতে চায় তার জন্য যাতে করে তারা ঋণ পেতে পারে সহজ শর্তে। এবং বর্তমানে যে ঋণের যে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ঋণ শোধ করার যে তাগিদ থাকে, প্রতি সপ্তাহে শোধ করার তাগিদ থাকে, সেটার থেকে করে রক্ষা পেতে পারে সেটাও একটু হিসাব করা দরকার। কারণ আমাদের মানুষের কল্যাণ দরকার। কল্যাণটা শুধু কৃষি বিভাগ যেটা করছে সেটা অবশ্যই হবে, কিন্তু তার জন্য দরকার আমাদের, আমি একটু টেকনিক্যাল কথা বলে দিই, যেটা হলো যে আজকের আলোচনা থেকে আমি পরিষ্কার করে বুঝতেছি যে আমাদের ধানের জাত এবং বা সবজির জাত, যে সবজি বিভিন্ন কথা বলছেন, সব জায়গায় সব সবজি সব ধানের জাত চলবে না, এগুলোর একটা লোকেশন স্পেসিফিসিটি আছে। আমি মনে করি যে এটা শুধু আজকের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য, যে এই যে দুর্যোগপূর্ণ এলাকার জন্য বিভিন্ন রকমের, তার জন্য আমরা ধানের জাতগুলা যাতে এবং এডিসির সাপ্লাই সিস্টেম, ডিএই সিস্টেম এবং বিডের সিস্টেম সবাই মিলে যাতে দেখতে পারি যে আমরা যে জায়গাটায় গাঞ্জা দরকার বন্যা উপদ্রুত এলাকায় সেখানে যে গাঞ্জার সিট যেন থাকে, যে এলাকায় আমার 62 চলবে সেখানে সেই সমস্ত এলাকার জন্য 62 সিট অ্যাভেলেবল থাকে। ফলে লোকেশন স্পেসিফিসিটি চলে আসছে এখন প্রোগ্রাম তৈরি করার জন্য। এবং বিশেষ করে আরো যে আপনারা বলছেন যে ট্রান্সপ্লান্ট লাগাবেন, এখন সারা দেশে এখনো আমি জানি না সেটা আপনার সুযোগ আছে কিনা, ফলে ওটাও স্পেসিফিক থাকা দরকার কোন কোন এলাকায় দিবেন, এবং এই তথ্যগুলো মানুষের কাছে জানা থাকা দরকার। আমি বলছি আপনারা যে আপনাদের যে উদ্যোগ আছে, যে প্রস্তুতি আছে, এটা আশা করি যে আপনাদের ওয়েবসাইট গুলোতেও পাওয়া যাবে। যে কোনো লোক যদি তথ্যটা আজকে শোনার পরে যদি মনে করে ধানের জাত কবির অনেকগুলো বলেছে সেগুলো মনে নাও থাকতে পারে, আমি যাতে বিডির ওয়েবসাইটে কিংবা ডিএই ওয়েবসাইটে কিংবা এআইএস এর ওয়েবসাইটে, কৃষি বাতায়নে এই সমস্ত জায়গায় গিয়ে যাতে আমি সব তথ্য আছে স্যার। কেউ যদি এটাই হলো গুরুত্বপূর্ণ যে সব তথ্যগুলো রয়ে গেছে, এটা খুশির খবর। বুইড যে প্রোগ্রামের কথা বলছে সেটাও যাতে শেষ করে দেই। রেজাল্ট করিম সত্যি অস্থির হয়ে গেছে, বেশি কথা বলে ফেলছি। বন্যা, খরা এগুলা আসছেই আমাদের, আমরা জানি ক্লাইমেট চেঞ্জের কারণে এগুলা হচ্ছে। আমাদের আসলে গবেষণা এবং সম্প্রসারণ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের টাকাই দরকার। প্রত্যেকবারই শুধু মানে তাড়াহুড়া করে না করে আমরা যাতে করে কৃষক এবং আমরা যারা আছি উন্নয়ন কর্মী, আপনারা যারা আছেন সবাই যাতে তৈরি থাকি, এই সময় বন্যা হতে পারে, হলে পরে আমাদের যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। কিছুটা এই ধরনের আমার মনে দীর্ঘমেয়াদী গবেষণা থেকে, সম্প্রসারণ থেকে, সবার থেকে, উন্নয়ন কর্মী থেকে সবার একটা পরিকল্পনা থাকা দরকার। আমি আরেকবার বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সময় দিয়েছেন আমাদের জন্য, আগেও আসছেন, বিশেষ করে ডিজিপির আগেও দুবার এসে গেছেন। বুইদকে আজকে প্রথম পেয়েছি, কিন্তু বুইদের সঙ্গে আমাদের আর একটা চলমান আলোচনা আছে, সেখানেও সে বুইদ বিসেফ ফাউন্ডেশনের চলমান আলোচনা আছে, সেখানেও সে অংশগ্রহণ করেছে। বুইদ তোমাকে অনেক ধন্যবাদ, এবং এর মাধ্যমে দুজনেরই প্রতিষ্ঠানের সহকর্মী যারা আছেন তাদেরকেও আমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জি ধন্যবাদ। আসলে কতগুলো জিনিস আজকে উঠে এসেছে, আমি কতগুলো আশার জিনিস দেখেছি। প্রথমত হচ্ছে যে বন্যা খরা নিয়ে আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটা চিন্তা সবসময় থাকে, অতএব সেই চিন্তার আলোকে হলে কি হবে না হলে কি হবে সেইটি রূপরেখার উপরে ভিত্তি করে কাজ হয় এবং সে অনুযায়ী কাজ হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে এজন্য শুধুমাত্র খুশি না, আরেকটা কারণে খুশি, সেটি হচ্ছে প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে, জাত হস্তান্তরের ক্ষেত্রে যে ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং মাত্র 1 বছরের মাথায় 2 বছরের মাথায় নতুন জাত চলে যাচ্ছে, এটি কিন্তু খুবই আশার খবর। কারণ আমরা নিজেরা বলছিলাম যে এটি কিন্তু হচ্ছিল না, এত গবেষণা করে নতুন নতুন জাত হচ্ছে কিন্তু সেটি মাঠে যাচ্ছে না। এটি শুধুমাত্র ধানের জন্য না, আমি এটা ডালের জন্য, তেলের জন্য বা অন্যান্য জাতের জন্য, সকল ক্ষেত্রেই, হ্যাঁ সকল কিছুর জন্য যদি এটা হয়, তাহলে আমাদের এই সীমিত জমি, আমাদের গরিব কৃষক হাড় ভাঙা খাটুনির পর যেটুক ফসল ফলায় সেটা যদি পরিমাণে বেশি না হয় তাহলে তো তার জন্য লাভজনক হয় না।
এবং কৃষককে যদি লাভজনক করা না যায় তাহলে সামষ্টিক অর্থনীতি সমৃদ্ধ হবে কি করে যদি ব্যষ্টিক অর্থনীতি এই তৃণমূলের মানুষ যদি শক্তি না পায়। অতএব তৃণমূলের মানুষকে নিয়ে সকলে ভাববেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সকলে মিলে কাজ করবেন, এটি আমাদের প্রত্যাশা। আর এ কথা বলেই আমি শেষ করতে চাই যে এটি আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে এবং এই সক্ষমতা অর্জনের পেছনে গবেষণা সম্প্রসারণ সকলের কাজ আছে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের দাবির সাথে একমত পোষণ করছি এবং আমি মনে করি যে করোনা যোদ্ধা হিসেবে খাদ্য যোদ্ধা যারা আছেন, কৃষির ক্ষেত্রে যারা যোদ্ধা আছেন, তাদের প্রত্যেককে প্রণোদনার আওতায় নিয়ে আসা উচিত এবং তাদেরকে নিশ্চয়ই সরকার সম্মানের সাথে যদি বিবেচনা না করেন তাহলে কিন্তু হবে না। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি সম্মান রেখেও বলি, তারা যদি পেতে পারেন তাহলে উপজেলা কৃষি অফিসার পাবেন না কেন? মানে কাজটা কি কারো কম বা বেশি? অতএব এই জায়গাতে আমাদের কাছে মনে হয় যে একটু বিবেচনা থাকা দরকার এবং প্রশাসনের সাথে, ডাক্তারদের সাথে, কৃষি কর্মীদেরও যুক্ত করে নিয়েই এই কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আর যারা এখানে মন্তব্য করেছেন তারাও অনেক ধন্যবাদের যোগ্য এবং তারা অনেক পরামর্শ দিয়েছেন। আপনাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব। আতাউর রহমান মিটন, আপনি জবনিকা পাতের জন্য আপনার বক্তব্য রাখুন। জি ধন্যবাদ। আমার মনে হয় আরো অনেক বিষয় আছে আলোচনা করবার, এই আলোচনাগুলো করা উচিত আমার মনে হয়। আমরা করবো। নিঃসন্দেহে আমরা আলোচনাগুলো এগিয়ে নিয়ে যেতে চাই, কেননা আমরা একটু ডিস্ট্রাকশন করে দেখেন আমাদের প্রায় 194 জন কিন্তু করোনা আক্রান্ত হয়েছে আজ পর্যন্ত এবং আমাদের এর মধ্যে ইন্তেকাল করেছে, মারা গেছেন করোনায়। আমরা যেমন বগুড়ার উপপরিচালক জানেন আপনি, খুব ভালো অফিসার ছিল এবং খুবই কর্মঠ করেছে, সে মারা গেছে। আজকে কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে আমি নিউজ পেলাম যে আমাদের একজন ড্রাইভার, সে কিন্তু তার গাড়ি রিকোয়েশন করেছিল মেডিকেলে এই করোনার ডাক্তারদের নেওয়া বা স্বাস্থ্যকর্মীদের আসা নেওয়ার জন্য। সে ওখানে ডিউটি করার পরে সে আক্রান্ত হয়ে সেও কিন্তু আজকে ইন্তেকাল করেছে। তো এই ধরনের আমাদের ড্রাইভার থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে আমাদের সকল কর্মকর্তার মধ্যে আক্রান্ত এবং মৃত্যু, এটা একটা বিরাট একটা ঝুঁকির মধ্যে রয়েছে। আমি এই কারণেই কিন্তু বললাম যে কৃষির যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের বিষয়টা আপনারা যেটা আলোচনা করলেন এবং আপনারা সবাই একসেপ্ট করলেন বিষয়টা, এটা কিন্তু আসলে চিন্তা ভাবনা করা দরকার। আপনাদের সকলকে ধন্যবাদ। যারা চলে গেছেন আমাদের ছেড়ে এই করোনায়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সকলেই আপনাদের বক্তব্যের সাথে আমরা সহমত প্রকাশ করছি যে আমাদের কৃষক এবং আমাদের এই কৃষির সাথে জড়িত যে ফ্রন্ট লাইনের যারা আপনারা আছেন, আপনাদের কাজের, আপনাদের ত্যাগের ঠিক মূল্য নয়, আমরা শব্দটাকে প্রণোদনা বলছি, যে আপনারা কষ্ট করে যে কাজটা করছেন সেটাকে উৎসাহিত করার জন্য প্রণোদনা দেয়াই দরকার। সুতরাং প্রণোদনার এই দাবির সাথে আমরা সহমত পোষণ করছি। তবে সবার উপরে আমরা এটা মনে করি যে কৃষকরা শুধু প্রণোদনার জন্য অপেক্ষা করে না। আমাদের দেশের যে খাদ্য যোদ্ধারা আপনারা আছেন, আপনারা প্রণোদনা পেলে খুশি হবেন, কিন্তু না পেলে আপনারা আপনাদের কাজ বন্ধ যে করবেন না সেটার প্রমাণ হচ্ছে ইতিমধ্যেই যে আপনারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। যখন সারা বিশ্বে খাদ্য সংকটের কথা বলা হচ্ছিল তখন কিন্তু বাংলাদেশে আমরা খাদ্য সংকট তো হয়ই নেই। আমরা দেখেছি যে আমরা বড় মৌসুমে আমরা একটা অসম্ভব ক্রাইসিসের মধ্যেও আমরা সকলে সম্মিলিত হয়ে আমরা কিন্তু বড় হারভেস্টটা ঠিকঠাক মতো করতে পারলাম। আমনের যে দুর্যোগ চলছে, আমরা বন্যার যে এখন সমস্যা চলছে, সেখানেও আমরা স্টিল আশাবাদী। আপনাদের আলোচনা থেকেও আজকে বুঝতে পারলাম যে আমাদের স্টিল আশা আছে, আমরা এখনো ভালো করার সম্ভাবনা আছে, আমরা ভালো করব। আপনাদের মতো খাদ্য যোদ্ধারা লড়াইয়ের মাঠে আছেন বলেই আমাদের সম্ভাবনা উজ্জ্বল। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ, আমরা সকলেই সেটা বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমরা আগামীতে নিশ্চয়ই কথা বলবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।